এই যে আমরা স্টেয়ার গুলা কিভাবে ড্র করছি, এখানে মেইনলি স্টেয়ারটা ড্র করছিলাম আমরা কি এখানে অফসেট কমান্ডটা ইউজ করতে পারি, তাই না? কিন্তু অফসেট কমান্ড ইউজ করতে গেলে অফসেট কমান্ডের একটা অপশন আছে, এখানে এটা কত 10 ইঞ্চি দিয়ে আছে, ঠিক আছে? আমি এই মাপটা দিয়েছিলাম এবং এখানে একটা কি আছে রেলিং টাইপের দেখানো আছে, রেলিং এর জন্য এরা 2 ইঞ্চি করে 4 ইঞ্চি জায়গা রাখছে, ওকে? আর মাপটা আছে কি 3 ফিট 4 ইঞ্চি করে হচ্ছে স্টেয়ারের জায়গা, ঠিক আছে? তো এটাকে ইজিলি ড্র করার জন্য আমরা যে কমান্ড গুলো শিখছি সেগুলো দিয়ে আমরা এখানে কমপ্লিট করতে পারবো, তাই তো? যেমন এই জায়গায় অবশ্যই স্টেয়ারে কি করে নিতে হবে, প্রথমে স্টেয়ারের জায়গাটাকে আমরা ট্রিম করে নিয়ে কি করে নিলাম, আলাদা করে নিলাম, ওকে? এখন এখানে দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে আমি এই যে লাইনটাকে অফসেট করে তারপর কি অফসেট করে করে যেতে পারি, তাই না? এরপরে বাকি যে জায়গাটা আছে সেটা আমরা কি করে দিব, রেলিং কে দিতে পারবো। আমি এখানে একটু দেখাই আর কি। অফসেট কমান্ডের শর্টকাট কি, হ্যাঁ এখানে অফসেটের জন্য কত ডিসটেন্স, আমি যদি এদিক থেকে আসি এই ল্যান্ডিংটা দিতে হবে, তাই না? 3 ফিট 6 ইঞ্চি হচ্ছে ল্যান্ডিং। সাপোজ আমি ও এন্টার করে কত ফিট আমরা স্ট্রোক অ্যাক্টিভ করি, সাপোজ স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এখানে এটা 3 ফিট 6 ইঞ্চি মানে 3 ফিট 6 ইঞ্চি মানে কত 42, তাই না? ওকে, ফাইল দিতাম, ফাইল। আচ্ছা, এরপরে আমরা অফসেট কমান্ডে আরেকটা অপশন আমরা দেখি। এখানে অফসেট কমান্ডে আমরা কি দেখছিলাম, শুধু প্রথমে অফসেট ডিসটেন্স দিয়ে দিতে হয়, তারপর স্ট্রোকে অ্যাক্টিভ করছিলাম, তাই না? এখানে আমাকে কয়টা অফসেট করতে হবে, আমরা যদি একটু হিসাব করে আগে যে এটা আমার এটা অলরেডি আছে, তাই না? তাহলে আরো 3 6 9 10, তাই না? এটা আরো 10টা কি করতে হবে, আমাকে অফসেট করতে হবে। নরমালি আমরা অফসেট করলে আপনি কিভাবে করতেন, ও এন্টার করে হয়তো যখন আমি বলছিলাম ডিসটেন্স একই ডিসটেন্স আপনি বারবার কি করবেন, অফসেট করবেন, তখন ডিসটেন্সটা প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে কি বেটার, কেন থ্রো দিলে আমাকে আবার কি বারবার, এখন আমি যদি একবার প্রথম দিয়ে দিই 10 ইঞ্চিটা আর বারবার কি করতে হবে না, দিতে হবে না, তাই না? সেক্ষেত্রে আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে? যেহেতু 10 বার আমাকে 10 ইঞ্চি করে করে দিতে হবে, ওকে? নরমালি আমরা কি করি, একটাকে অবজেক্ট সিলেক্ট করি এরপর একটা ক্লিক করি, তাই না? দেন যদি আমরা এভাবে করতাম, একটা ক্লিক করতাম, আবার অবজেক্ট সিলেক্ট করতাম, আবার ক্লিক আমাকে করতে হইতো, তাই না? এটা না করে আমরা অফসেটের আরেকটা কমান্ড এখানে সাব কমান্ড এখানে অ্যাক্টিভ হবে যখন আপনি অবজেক্ট সিলেক্ট করবেন। দেন আমি যখন অবজেক্ট সিলেক্ট করছি এখানে কি কি অ্যাক্টিভ হয়েছে, আমার এক্সিট আর আন্ডার তো কাজ না, কিন্তু মাল্টিপলের কাজ আছে। মাল্টিপল মানে কি একাধিক, তার মানে এখানে আমাকে যখন আমি এই অবজেক্টটা সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করে এখানে মাল্টিপলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে আমি একটা ক্লিক করছি, 2টা 3টা 4টা 5টা যতটা ক্লিক করতে চাই আমাকে অবজেক্টটা কি করতে হচ্ছে না, সিলেক্ট করতে হচ্ছে না, তাই না? তাহলে একটু কাজ কি হচ্ছে আমার, একটু সহজ হচ্ছে, তাই না? শোনা আমি আবার প্রথম থেকে যে অফসেট কমান্ডে ঢুকলাম, অফসেট এখানে অফসেট ডিসটেন্স দিয়ে দিব প্রথমে, তাই না? এখানে থ্রো অ্যাক্টিভ করতেছি না, কেন? আমাকে বিভিন্ন ডিসটেন্সে থ্রো কখন অ্যাক্টিভ করতে বলছি, যেমন ভেরিয়াস ডিসটেন্স অফসেট করতে হবে, একবার 5 ইঞ্চি, একবার 10 ইঞ্চি, একবার 10 ফিট, তখন আমি থ্রো অ্যাক্টিভ করলে কি আমার কাজটা একটু কি হয়, স্মুথ হয়। কিন্তু এখানে আমাকে বারবার কত ইঞ্চি পর পর দিতে হবে, 10 ইঞ্চি পর পর, সেক্ষেত্রে আমি এখানে কি দিয়ে দিলাম, 10 ইঞ্চি প্রথমে দিয়ে দিব, ওকে? এরপরে আমি অবজেক্ট সিলেক্ট করলাম, অবশ্যই ডিসটেন্স দেওয়ার পর কি অবজেক্ট সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? এর সিলেক্ট করলাম, এরপর যখন অবজেক্ট সিলেক্ট করবেন তারপর এখানে মাল্টিপল অ্যাক্টিভ হবে, ঠিক আছে? মাল্টিপল এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করতে পারো, অথবা এম লিখে এন্টার করতে পারো, আমি এম লিখে এন্টার করলাম। দেন এখন আমার কাজ হচ্ছে কি, ওই যে অবজেক্টটা যেদিকে আমি অফসেট করতে চাই শুধু সেদিকে এনে মাউসটা ক্লিক করতে থাকবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আপনার যদি 10টা কমপ্লিট হয়ে থাকে তাহলে কি এখানে 10টা, তাহলে মানে কি আমার ওই যে আর 10 বার কি অবজেক্ট সিলেক্ট করতে হয় না, কি 10টা ক্লিক কি হলো, সেভ হইলো আর কি। এটা একটা অপশন, আমরা যখন একাধিক অফসেট করব একই ডিসটেন্সে, তখন আমরা কি করব, অবজেক্ট সিলেক্ট করার পর মাল্টিপলটা কি অ্যাক্টিভ করতে পারি, ওকে? ধরেন এটা সবাই একটু পারেন কিনা দেখেন, এটা খুব সিম্পল জিনিস, তারপর পরের ধাপে আমি যাচ্ছি আর কি। এটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, ও এন্টার করবেন, এরপর অফসেট ডিসটেন্স দিতে হবে, ওকে? এরপর অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর মাল্টিপলটা আসবে। রিভিউ করি আরেকটা জাস্ট আরেকটা কমান্ড শিখবো, এটাকে আমরা আরেকটা প্রসেসে ইউজ করার চেষ্টা করব। এখন আমার টোটাল লাইন কয়টা ছিল, 11টা, তাই না? টোটাল লাইন, এগুলো লাইন বলতে কি বোঝাচ্ছে, লাইন বলতে রাইজার বোঝাচ্ছে, তাই না? আপনারা জানেন স্টেয়ারের ক্ষেত্রে কি হয়, স্টেয়ার আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে থ্রেড আর একটা হচ্ছে রাইজার। যেটাতে আমরা পা রাখি এটাকে থ্রেড বলে, যেটা উচ্চতা থাকবে সেটা হচ্ছে রাইজার। নাম্বার অফ রাইজার কয়টা হবে সেটা কিভাবে বের করবেন, আমাদের একটা সিরিজে কয়টা ধাপ হবে,
সেটা কিভাবে বের করবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর ফ্লোর হাইট কত, সে ফ্লোর হাইট অবশ্যই আপনাকে কি করতে হবে, জানতে হবে ফার্স্টে, তাই না? সাপোজ ফ্লোর হাইট হচ্ছে আমার 10 ফিট 6 ইঞ্চি, তার মানে কত ইঞ্চি হয়? ও 126 ইঞ্চি, তাই না? আর এটা আমরা টপ থেকে টপ পর্যন্ত, মানে এই ফ্লোরের টপ থেকে পরের ফ্লোরের ছাদের টপটা হিসাব করতেছে আর কি, কারণ ছাদের অংশটা সব রাইজার হিসাব করবে, ঠিক আছে? উপরে, ছাদের উপরে আর কি। এই যে আমি দুইটা লাইন দেখাচ্ছি না, দুইটা লাইন দেখানো মানে কি, মানে এখানে এটা হচ্ছে সাপোজ এটা ছাদের, মানে আমার এই ফ্লোরের টপ, আর ওটা হচ্ছে ওই ফ্লোরের টপ, তাহলে এটা অবশ্যই ছাদের দুইটা অংশ আছে। এখানে ছাদের কি আছে, এটা হচ্ছে স্ল্যাব, তাই না? তাহলে এই স্ল্যাবের এই আমরা যেটাতে আছে সেই স্ল্যাবের টপ থেকে পরের স্ল্যাবের টপ পর্যন্ত আমরা হাইটটা হিসাব করতেছি, ঠিক আছে? তো এই হাইটে 126 ইঞ্চি যদি হয়, তাহলে আমার যদি রাইজার হাইট সাধারণত কি হয়, রাইজার কত হয়, মানে আমাদের দেশে ম্যাক্সিমামে 6 ইঞ্চি ইউজ করে, তাই না? রাইজার হাইটটা কিন্তু একদম ফিক্স না, এটা আপনি 5 ইঞ্চি হইতে পারে, 5.5 ইঞ্চি হইতে পারে, 6 ইঞ্চি হইতে পারে, বা বিভিন্ন ভেরিয়েশনও হইতে পারে, তাই না? এটাকে 126 কে একটা হইতে পারে যে আমি কতটা ধাপ দিব, ঠিক আছে? আর মেইনলি আমরা সেটা করি না, আমরা করি কি কত ইঞ্চি করে রাইজারটা রাখবো, ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে আপনার রাইজার হচ্ছে 5 ইঞ্চি করে, তাহলে এখানে কয়টা ধাপ লাগবে? জাস্ট এটাকে হাইটকে, রাইজার মানে হাইট, একটা হাইট, তাই না? তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে ভাগ করলে কয়টা? 25 নাকি? 25টা হয় নাকি? 125 বাচ্চা, এখানে 1 ইঞ্চি বাদ থাকবে, ওটা আমরা ওখানে ম্যাচ করে দিতে হবে, তাই 1 ইঞ্চি তার একটা হয়তো 6 ইঞ্চি থাকবে, অথবা ওই 1 ইঞ্চিটা বিভিন্ন জায়গায় কেউ কাজ করার সময় ভাগ করে দিবে আর কি। তার 25টা কি রাখবে, রাইজার লাগবে। তাহলে এই 25টা রাইজার মানে যে 25টা আমার কি লাইন থাকবে, তাই না? 25টা লাইন হবে আর কি। তো এটার সাধারণত স্টেপ কয়টা হয়, তাহলে 25টা রাইজার যদি 25টা হয়, স্টেপ কয়টা হবে, ধাপ কয়টা হবে? একটা কম হবে, একটা কম, মানে আমরা এখানে ল্যান্ডিং থাকে, এখানে একটা ল্যান্ডিং থাকে, ঠিক আছে? ধাপ হচ্ছে এগুলা, ওগুলা তো ল্যান্ডিং। এই দুইটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ল্যান্ডিং, এটাও কি ল্যান্ডিং বলি, তাই না? এখানে উঠে এখানে ল্যান্ডিং কেন দিই, হ্যাঁ? ল্যান্ডিং যাতে আমরা একটু বেশি অনেকক্ষণ হাইটে উঠতে হলে আপনার একটু কি হবে, একটু ক্লান্তি আসতে পারে, সেজন্য একটু রেস্টের ব্যাপার আছে। আর এখানে এটা হচ্ছে এই স্টেপটা হচ্ছে আমাদের ডগ লেগ স্টেয়ার। ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে আমাকে কি হতে হবে, টার্ন করতে হবে, তাই না? সেজন্য তো ল্যান্ডিংটা দুই দুই ইতে হতে পারে। একটা আছে এরকম যে স্ট্রেট স্টেয়ার, একদম সোজা, মার্কেটে যেরকম স্টেয়ার গুলা থাকে, এটাতে সোজা চলে গেছে, তাই না? এখানে সাপোজ আপনাকে যে 25টা ধাপ, এরকম প্রত্যেকটা যদি একটা একটা করে করে এরকম 25টা দেন, তাহলে 25টা ধাপ আপনি যদি একদম এক লাগারে উঠতে থাকেন, তাহলে আপনার কি হবে, একটু ক্লান্তি আসতে পারে, তাই না? একটু কষ্ট লাগবে। সেজন্য আমরা কি এখানে কি করে, যদি এক টানে উঠে মাঝখানে কি করে একটা ল্যান্ডিং রাখে, তারপর কি যাতে আপনি কিছু দূর উঠে একটা ল্যান্ডিং, একটু একটা হরিজন্টালে হাঁটলেন, একটু রেস্ট হইলো, এরপরে কি আবার ওঠা শুরু করবে। আমি স্টেয়ার নিয়ে এগুলো নিয়ে পরে কথাবার্তা আরো ডিটেলসে বলবো আর কি। তারপরে আপনাকে স্টেয়ার ডিজাইন করতে হবে। একটা বিল্ডিং এর মেইন প্রথম কাজ হচ্ছে প্ল্যান করার, প্রথম কাজ হচ্ছে কি করা, স্টেয়ারটা ফিক্স করা। আপনি কোন স্টেয়ার দিতে যাচ্ছেন, কয় ফ্লাইটে দিতে যাচ্ছেন, যেটা আমরা ডগ লেগ স্টেয়ার বলছি। ডগ লেগ স্টেয়ার মানে কি, ডগ লেগ স্টেয়ার এই যে এটা আমাদের 2 ফ্লাইটে যদি থাকে, তার মানে সে এইভাবে উঠে এখানে একটা ল্যান্ডিং, এরপরে এদিক থেকে এদিক উঠছে, তাই না? এটা হচ্ছে আমাদের কি ডগ লেগ স্টেয়ার, এখানে ছাদ, এখানে ছাদ। তো এই দুইটা ফ্লাইট আর কি, তাই না? এগুলাকে ফ্লাইট বলে, আর এটা হচ্ছে ল্যান্ডিং। তাহলে ল্যান্ডিং এর ক্ষেত্রেও কিছু রুলস আছে, প্ল্যান করার সময় এগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে আমি এগুলা নিয়ে পরে কথা বলবো, যে এগুলা সাইজ গুলা কিরকম হইতে পারে, কোনটা কম বেশি। তো আমাদের দেশে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইজারটা কয় ইঞ্চি ইউজ করা হয়, 6 ইঞ্চিটা ইউজ করা, অনেকে 5 ইঞ্চি ইউজ করে। 6 ইঞ্চি ইউজ করলে যতটুকু আপনি কি কষ্ট হবে, 5 ইঞ্চি করলে কি আপনি হয়তো বিল্ডিং হচ্ছে আপনার 6 তলা 7 তলা, 6 তলায় আপনার সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাহলে আপনি 6 ইঞ্চি করে করে রাখলে 6 তলা উঠতে হলে কি হবে, একটু বেশি কষ্ট হবে, তাই না? আপনার রাইজার যদি 5 ইঞ্চি করে হয়, আর একটু কি হবে, কমফোর্ট হবে, তাই না? আবার আপনি একটা, অনেক সময় আমরা কি সিঁড়িতে যদি রাইজার 5 ইঞ্চি করে দিচ্ছেন, তাহলে কি জায়গার পরিমাণ কি লাগবে, বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। যে 5 ইঞ্চি করে হইলে 25টা লাগতেছে, আমার যদি 6 ইঞ্চি করে হইতো তাহলে কয়টা লাগবে, 126-এ 6 ইঞ্চি করে হইলে কয়টা রাইজার লাগবে, 21টা নাকি না, 21টা। তাহলে মানে 4টা কি হয়ে যাচ্ছে, 4টা ধাপ কমে আসছে। 4টা ধাপ কমা মানে কি, আমি যদি 10 ইঞ্চি করে ধরি, এদিকে 2টা এদিকে 2টা, তাহলে টোটাল কয় ইঞ্চি জায়গা, 20 ইঞ্চি জায়গা কি হবে, এক্সট্রা বেশি লাগবে।
তাহলে রাইজার যদি আপনি বেশি কমায় দেন তাহলে ধাপের সংখ্যা কি হবে, বেড়ে যাবে, তখন জায়গা আপনার কি হবে, বেশি লাগবে। কারণ আপনি চাচ্ছেন জায়গা একদম কম ইউজ করতে, রাইজার করে দিয়েছেন 8 ইঞ্চি করে, 8 ইঞ্চি করে রাইজার করে দিয়েছেন, তাহলে কি হবে, তাইলে যাদের একটু পায়ে সমস্যা আছে বা একটু বয়স্ক তাদের উঠতে কি হয়ে যাবে, কষ্ট, সে একতলা উঠতে পারবে না। ঠিক আছে, জায়গা একই 10.5 ফিট, কিন্তু আপনি দিচ্ছেন 8 ইঞ্চি করে, তখন ওই 8 ইঞ্চি করে করে উঠতে এটা কি হয়ে যাবে, এক্সেসিভ কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো সব কথা মাথায় রাখতে হবে। যেমন যেমন দেখবেন একাডেমিক বিল্ডিং, তারপরে শপিং মলে রাইজার গুলা কি থাকে, হাসপাতালে রাইজার গুলা কম ছোট ছোট থাকে, তাই না, অসুস্থ মানুষ উঠবে, তারপরে যাতে কি বেশি ইয়া না হয়। কিন্তু আপনি নিজের বাসায় যদি 4 ইঞ্চি করে দেন তাহলে হবে, একটা বিল্ডিং করতে গেছেন 4 ইঞ্চি করে দিচ্ছেন, আপনার রাইজার অনেকগুলো ধাপ লাগতেছে, তাহলে এটা অনেক বড় জায়গা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আপনার। তো এই জিনিসগুলা কি রাখতে হবে, কোন একাডেমিক বিল্ডিং নাকি এটা কমার্শিয়াল বিল্ডিং নাকি রেসিডেন্সিয়াল বিল্ডিং নাকি ডুপ্লেক্স বিল্ডিং। ডুপ্লেক্স বিল্ডিং থাকে অনেক সময় কি করে, ডুপ্লেক্স বিল্ডিং এ এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যায়, তাই না, একটা ফ্লোর হয়তো আপনাকে কি করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি 7 ইঞ্চি দিলে কি সমস্যা না, সে একটা ফ্লোর উঠবে। কিন্তু আপনি যদি 7 ইঞ্চি করে একদম 6 তলা পর্যন্ত দেন তখন কি হবে, কাউকে যদি 6 তলায় উঠতে হয় 5 তলায় উঠতে হয়, তখন তার জন্য কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাও, আমরা আজকে টার্গেট হচ্ছে আমরা এটা কিভাবে একটু ড্র করবো। দেখেন এটা আঁকার পরে আমরা আরেকটা কমান এখানে ইউজ করতে পারি, এখানে অনেক ধরনের কমান আছে, আমি আপনাদেরকে কোনটা ইউজ করবেন সেটা একান্ত আপনাদের কি ব্যাপার হবে, আপনি কোনটাতে ইজিলি ফাস্টলি করতে পারতেছেন। আমি প্রত্যেকটা কমান্ডের বেসিক জিনিসগুলা কি এইগুলা করতে করতে দেখাচ্ছি আর কি। এটাতে আমরা আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কপি কমান্ডটা। কপি, এখানে আমাকে কয়টা কপি করতে হবে, আরো 10টা কপি করতে হবে, তাই না। আমরা এই কপি কমান্ডের শর্টকাট কি, সিও লিখে একটু দেখেন, এখানে আমরা কপি কমান্ড ইউজ করবো, কিন্তু কপি কমান্ডের আরেকটা সাব কমান্ড ইউজ করবো, যেমন অফসেট কমান্ডের সাব কমান্ড ইউজ করছি, জানা মাল্টিপল, এখানে আমরা কপি কমান্ডের আরেকটা সাব কমান্ড ইউজ করবো। এই কপি কমান্ডে ঢোকার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পরের ধাপে এন্টার দিতে হবে, তাই না। এন্টার দেওয়ার পরে বেস পয়েন্ট দিতে হবে অবশ্যই, কপি করার জন্য বেস পয়েন্ট, আমি এই পয়েন্টটা হচ্ছে এই লাইনটাকে কপি করবো, তাই না, এই পয়েন্ট অথবা এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টকে আমি ধরতে পারি, এটা বেস পয়েন্ট দিলাম। বেস পয়েন্ট দেওয়ার পরে আমরা এখানে যদি দিই, এখানে কি চাচ্ছে, সেকেন্ড পয়েন্ট, তার মানে এটা যে আমি কপি করে কত দূরে বসাবো, তাই না, কত দূরে বসাতে হবে, 10 ইঞ্চি, তাই না। আমি যদি এখানে 10 ইঞ্চিতে 10 ইঞ্চি দিই তাহলে কয়টা বসবে, অনলি একটা বসবে, আমার বসার টার্গেট কয়টা, 10টা, তাহলে আরো 10টা, মানে আরো 10টা। তখন আমরা কি করব, সেকেন্ড পয়েন্ট না দিয়ে এখানে দেখেন একটা সাব কমান্ড অ্যাক্টিভ হয়েছে, অ্যারে মানে হচ্ছে একাধিক কপি করা, ওখানে হচ্ছে মাল্টিপল মানে একাধিক, এখানে হচ্ছে কি অ্যারে মানে কি একাধিক কপি করা। অ্যারে কিন্তু একটা কমান্ড আছে, দেখবেন এখানে একটা অ্যারে কমান্ড আছে, অ্যারে 3 ধরনের অ্যারে ইউজ হবে, এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। আমরা আজকে কিসের কথা বলতেছি, কপি মানে একটা একটা করে কপি করা বলতেছে, এখানে অ্যারে দিয়ে একাধিক কপি করতে পারবো, তার মানে একসাথে আমরা 10টা 20টা 100টা করতে পারবো, যতটা একের অধিক কপি করার জন্য আমরা অ্যারেকে কাজে লাগাতে পারি। ওকে, তাহলে এখানে আমি সেকেন্ড পয়েন্ট না দিয়ে কি দিচ্ছি, অ্যারেতে, এখানে অ্যারে শর্টকাট কি এ, কিন্তু ওখানে অ্যারে শর্টকাট আবার এ আর, তাই না, ওটা হচ্ছে মেইন কমান্ড আর এটা হচ্ছে কি সাব কমান্ড। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চাচ্ছে কি এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, তার মানে কয়টা আমাকে অবজেক্ট কি অ্যারে করতে হবে সেটা বলতেছে। ঠিক আছে, এখানে কয়টা লাগবে এক্সট্রা, আমার আরো 10টা। এই অ্যারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার যতটা আরো লাগবে তার সাথে আমার এই যে সোর্স অবজেক্ট যেটা আছে সেটা প্লাস করতে হবে, তার মানে কি ওইটা সহ আমার টোটাল নাম্বার অফ আইটেম, এটা বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম কে সহ, সোর্স অবজেক্ট সহ। ঠিক আছে, তাহলে আমার টোটাল কয়টা লাগবে, টোটাল আরো 10টা, এটা সহ কি 11টা, তাই না। তাহলে আমি এখানে কত দিব, 11 এন্টার করলাম, দেন 11 এন্টার করার পর আমার এখানে 11টা আসছে, কিন্তু 11টা আসার পরে আমার এখন আবার কি চাচ্ছে, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, তার মানে কি দেন আমি কিন্তু এটা বেস পয়েন্ট দিছি, তাহলে সেকেন্ড পয়েন্ট কিন্তু ওই একই জায়গায় আছে, এরপরে এখান থেকে এই ডিসটেন্সটা কত সেটাই চাচ্ছে, তাই না। সে কি করবে, এখানে আমি যত দিব তত পর এখানে বসাই দিবে, ওইগুলা কি সে, আমি যদি এখানে 15 দিই তাহলে সবগুলোর মান কত হয়ে যাবে 15, আমি যদি এখানে 10 দিই তাহলে সবগুলোর মান 10ই থাকবে। ওকে, এখানে আরেকটা অপশন অ্যাক্টিভ হয়েছে, সেটা আমরা আরো পরে ইউজ করবো, এটা এখন এখানে এই ফিট অপশনটা এখানে ইউজ করার আমার কি মানে ওই ইউজ করার অপশনটা নাই আর কি, আছে কিন্তু আমাকে আর একটু কাজ কষ্ট করতে হইতো, তো সেক্ষেত্রে আমরা একটা ফিটটা ইউজ করতে, ফিটটাও আমরা ইউজ করবো পরে।
তাহলে এই সাব কমান্ডের মধ্যে এখন পরের ডিসটেন্সটা কত দিতে হবে, তাহলে এখন ওই যে ধাপের মান যত তত, তাহলে 10 লিখে এন্টার করলাম, দেন আমার কি হয়ে গেছে, আমার এখানে একসাথে কি 11টা হয়ে যাচ্ছে। তো এটা আমরা এখানে ইউজ করতে পারি যে একটা অবজেক্টকে একাধিককে একটা নির্দিষ্ট দূরত্বে হইতে হবে, তাই না? কপি করতেছি কি একটা নির্দিষ্ট দূরত্ব, আমি আবার রিপিট করি, সমস্যা রিপিট করি, কপি কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম, পরের ধাপে গেলাম, এরপর বেস পয়েন্ট দিতে হবে, বেস পয়েন্ট দিলাম, বেস পয়েন্ট যখন দিবেন তখন কি হবে, অ্যারে অ্যাক্টিভ হবে, অ্যারে অ্যাক্টিভ করার পরে নাম্বার অফ আইটেম দিতে হবে, যতটা লাগবে ততটা, টোটাল নাম্বার অফ আইটেম। তাহলে এখানে আমার কয়টা লাগবে, 11টা, আমি 11 দিয়ে এন্টার দিলাম। ওকে, 11 দিয়ে এন্টার দেওয়ার পরে আমার এখন পরের ডিসটেন্স দিতে হবে কি, সেকেন্ড পয়েন্ট হবে, আমি যে পয়েন্টটা বেস পয়েন্ট দিছি ওই পয়েন্ট থেকে আমার পরের অবজেক্টটার ডিসটেন্স কত দিতে চাচ্ছি সেটা। আমার যদি এখানে 11 ইঞ্চি হইতো তাহলে 11 দিতাম, 12 হলে 12 দিতাম, তাহলে আমার যেখানে যেহেতু 10 ইঞ্চি তাহলে কত দিব, 10। ওকে, আমরা ফিটটাকে কাজে লাগাইতে পারতাম কখন, যদি আমি এদিক থেকে এটাকে এখানে অফসেট করে রাখতাম, ঠিক আছে? তো আমাদের এই ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাচ্ছি না, আমরা যেহেতু যেখানে জানি একটা থেকে একটা ডিসটেন্স 10 ইঞ্চি করে, সেজন্য আমরা এখানে ওইটা ইউজ করতেছি সেকেন্ড পয়েন্টটা দিয়ে। ওকে, তাই না? আগে লাইনটাকে সিলেক্ট করে সিও লিখে এন্টার করলে তখন তার অবজেক্ট সিলেক্ট করার অপশন দিবে না, সরাসরি কি বেস পয়েন্ট দিবে, ঠিক আছে? পরে একটু খেয়াল করবেন, কি আসছে জানা যায়, কপি একটু লিখে এন্টার করেন, করছেন, এরপর অবজেক্ট সিলেক্ট করে এন্টার করছেন, অবজেক্ট সিলেক্ট করে এন্টার করলে কি আসে, অ্যারে ইউজ করতে, কপির অ্যারে ইউজ করতে পারে, আমরা চাইলে এখানে এই অ্যারে কমান্ডটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি এটার জন্য ওইদিকে আর যাচ্ছি না, ঠিক আছে? কারণ এই অ্যারে ইউজ করে এটা করতে গেলে আরেকটু কঠিন হয়ে যাবে, অ্যারে কমান্ড আমরা পরে দেখবো যেখানে এটার ইফেক্টিভনেস বেশি হবে। ওকে, আচ্ছা, এরপরে কি করতে হবে তাহলে, আমরা যদি দেখি, আমি এখানে আমার একটা মাঝখানে কি, আমি যদি এখানে একটা লাইন টেনে দিই মিড পয়েন্ট বরাবর, মিড পয়েন্ট পাচ্ছি না, মিড পয়েন্ট পাওয়ার জন্য কি করতে হবে, অবজেক্ট স্ন্যাপে আসতে হবে, এখানে মিড পয়েন্ট অন করতে হবে, জানেন আমার এগুলা সব অফ আছে, আমি একটু অন করে দিয়ে যাই। ওকে, তাহলে মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানলাম, সোজা পারপেন্ডিকুলার স্ন্যাপ করলাম, এরপর আমার এখানে কিন্তু 4 ইঞ্চি ছিল, তাই না? এটা এই যে 4 ইঞ্চি গ্যাপটা, মানে দুই পাশে যে রেলিং হবে আর কি, সেটা আমরা এইভাবে করতে পারি যে ও এন্টার, টু এন্টার করে এটাকে এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি করে দিলাম, তাই না? এরপর কি করব, আচ্ছা এতটুকু করেন, এখানে আমি আরেকটা কমান্ড শিখাই, তাহলে কত রাখতে হবে এটার কোনো কি নাই, রুলস নাই, ঠিক আছে? আপনি যদি চান, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন একটা সিঁড়ির সাথে একটা সিঁড়ি কি লেগে থাকে, তাই না? তখন আমরা কিন্তু এখানে রেলিং দিতে পারি, রেলিং গুলা এখানে ভিতরে আসবে, এটাতে হয়তো রেলিং দেয় না, অথবা আমরা এইটাকে রেলিং দেখাতে পারি, এই 2 ইঞ্চি করে এটাই রেলিং দেখাতে পারি, তাই না? তার রেলিং যদি এখানে দেখায় তার মানে কি আমার একটা ফ্লাইট আরেকটা ফ্লাইটের সাথে কি লেগে যাবে, 2 ইঞ্চি করে রেলিং হলে কি হবে, 4 ইঞ্চি তার রেলিং এ চলে যাচ্ছে। রেলিংটা আপনি কোথায় দিচ্ছেন, এটা একটা ফ্যাক্ট। রেলিং আমাদের যেমন আমাদের এই বিল্ডিং এ কি রেলিং কোথায়, ধাপের উপরে না, আবার অনেকে এখন কোথায় দেয়, ধাপের পাশে দেয়। তাহলে আপনি কোন প্রজেক্টে কিভাবে ইউজ করতেছেন সেটার একটা ফ্যাক্ট। আবার অনেক ইয়াতে দেখবেন এই গ্যাপটা একটু বড় করে রাখে, সিঁড়ির গ্যাপটা একটু বড় করে রাখে। সাপোজ আপনি 5 তলায় আছেন, হ্যাঁ, গ্যাপটা একটু একটা ফ্লাইট থেকে একটা ফ্লাইট কি দূরে রাখে। আপনি হয়তো 5 তলায় আছেন, ওরা কি করে ওদিক থেকে জিনিসপত্র নেয়, অথবা ময়লা দিয়া দিলে ময়লাগুলো যাতে কি নিচে চলে যায়। এটা হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি কতটুকু ওখানে রাখতে চাচ্ছেন। আপনি যদি এখানে 10 ইঞ্চি জায়গা রেখে ওদিকে রুম ছোট করে দিতেন তাহলে হবে, তাই না? তো এই ক্ষেত্রে এক একটা প্রজেক্ট এক রকম হইতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যদি অনেকে গ্যাপটা রাখে, ওই যে আপনি যদি জিনিসপত্র ওঠানামার চিন্তা না করেন, আমরা 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম রাখি। আর ম্যাক্সিমাম যদি আপনি জায়গা না থাকে তাহলে ওটা একটার সাথে একটা লেগে থাকবে, তখন আমরা রেলিংটা ভিতরে দিব। আবার অনেকে কি করে, এটা ফাঁকা রেখে রেলিং গুলা পাশে দেয়, তাই না? এখন পাশে দেখেন না অনেক শপিং মলের পাশে অ্যাডজাস্ট করে, এটা আপনার প্রজেক্টের উপর নির্ভর করে। ওকে, তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গ্যাপটা আমি কিভাবে দিতে চাচ্ছি সেটা। দেন এখানে আমি এই যে ট্রিম যদি করতে যাই, ট্রিম করতে গেলে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে। তাই আমি এখানে টিআর এন্টার করে এইখান থেকে আপডেট ভার্সনে যেটা দেখলাম ওটা ওর ভার্সনে, আপডেট ভার্সনে একটু হয়তো চেঞ্জ করছে, আমি এখানে ক্লিক করে দিলে এটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা কেস হতে পারে। ওকে, এখন এই ফাঁকা, এটা হচ্ছে ফাঁকাটা রাখছি। এখন আমি যদি এখানে রেলিং দিতে চাই, রেলিং দিতে হইলে কোথায়, আমি রেলিং দিতে চাচ্ছি আরো সাপোজ 1.5 ইঞ্চি করে ভিতরে আসবে রেলিং,
এভাবে, যদিও ওই ড্রয়িং এ নাই। আমি এখানে একটা রেলিং দেখাবো এভাবে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, রেলিং এর যে এটা থাকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তখন আমি কি করতে পারি, একটু ইজি করার জন্য এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি। আমি এটাকে একটু ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমি এই যে জায়গাটা রেলিং দিব, তাহলে রেলিং এর দেওয়ার আগে আপনি কি করে নেবেন, একটা রেক্টেঙ্গেল এঁকে নেবেন। যে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, এখান থেকে এই কোণা থেকে এই কোণায় যেটা ফাঁকাটা আছে ওখানেই আমি আঁকছি কিন্তু রেক্টেঙ্গেলটা। ঠিক আছে, হ্যাঁ আছে, ওটা ওভারল্যাপ হবে। এখানে দুইটা অবজেক্ট থাকবে, আমি দেখাচ্ছি এটা কেন আঁকছি। দেখেন যে পলিলাইন আছে, লাইন আছে, দুইটা অবজেক্ট এখানে আছে। তো আমি পলিলাইনটা কেন আঁকছি, একবারে অফসেট করার জন্য। আমি বলছিলাম অফসেট করতে হবে, অফসেট যদি আমি এদিকে 1.5 ইঞ্চি করে অফসেট করি তাহলে আমার এদিকে 1.5 ইঞ্চি আসতে হবে না, তাহলে এইদিকে তো আমার লাইনটা নাই। আমার দুইটা লাইন ছিল তো এই বরাবর, আমি অফসেট করলে তো এদিকে আর এদিকে আসবে, আবার এদিকেরটা কই পাবো, তাই না? তাহলে আমাকে একটু কষ্ট তখন আরো বেশি হবে। তার থেকে আমি এখানে কি করে নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি, ও লিখে এন্টার করলাম 1.5 এন্টার করে এই যে এখানে সিলেক্ট করলাম। কোনটাকে সিলেক্ট করব, পলিলাইনকে। পলিলাইন সিলেক্ট করে কোন দিকে, ভিতরের দিকে না বাইরের দিকে, তাই না? এটা একটা ফ্যাক্ট। আমি যদি আমি বলছি কি ভিতরের দিকে হইতে পারে, আপনার রেলিংটা যদি ওই ফাঁকার মধ্যে হয় তাহলে কোন দিকে দিতে হবে, ভিতরের দিকে, তাই না? আর যদি আপনি বলেন যে আমার রেলিংটা হবে কোথায়, সিঁড়ির ধাপে, তাহলে কোথায় আসতে হবে, এদিকে আরো 2 ইঞ্চি কিন্তু কমে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি সিঁড়ির মাপটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, তাহলে আমি যদি রেলিং দিই আরো 2 ইঞ্চি ভিতরের দিকে 1.5 ইঞ্চি, তাহলে আরো 1.5 ইঞ্চি হয়ে যাচ্ছে, সিঁড়ির জায়গা থেকে চলে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমরা আপনি কোন দিকে দিচ্ছেন এগুলো মাথায় রাখতে হবে, যে রেলিংটা দেখাচ্ছেন যে আপনার সিঁড়ির জায়গা চলে যাচ্ছে কিনা, এদিকে দিতে পারে এদিকেও দিতে পারে। আমি ভিতরের দিকে এদিকে দিলে আমার তেমন কষ্ট নাই। এটা ওই যে বললাম এজ ইঞ্জিনিয়ার আপনি যেদিকে, এখন আপনি চাচ্ছেন আমি এটা যেটা বললাম 3 ফিট 4 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি চলে 1.5 ইঞ্চি চলে গেলে আপনার সিঁড়ির জায়গাটা কমে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি রেলিং কি ওখানে প্রেফার করতে পারেন, যেহেতু আরো 4 ইঞ্চি জায়গা আছে, তাই না? আর আপনি রেলিং যদি ওই ফাঁকার মধ্যে দেন তাহলে কি আপনার এখানে 4 ইঞ্চি জায়গাটা তো এমনিতে ইউজ হবে না, আর এখান দিয়ে তো 4 ইঞ্চি দিয়ে জিনিস দিয়ে এখান দিয়ে তো আপনি জিনিসপত্র নামাতে পারবেন না, সেক্ষেত্রে আপনি রেলিং কোথায়, এখানেই দিতে পারেন, তাই না? তা আমি এটাকে এদিকে দিচ্ছি। এদিকে দেওয়ার পিছনে আরেকটা কারণ, সেখানে আমরা একটা কমান্ড শিখবো সেজন্য। ঠিক আছে, যদি আমাদের এখানে এই জিনিসটা নাই, তাই না? এখানে জাস্ট এভাবে দেখাচ্ছি, আমি এটাকে একটু আপডেট করতে চাই। ওকে, আপনারা এইভাবে এটা রেক্টেঙ্গেল ড্র করে নেন, রেক্টেঙ্গেল ড্র করে 1.5 ইঞ্চি করে অফসেট করে দেন। দেখেন এই যে আমি রেক্টেঙ্গেল আঁকাতে সুবিধা হয়েছে কি, এই লাইনটাও কি এদিকে চলে আসে, তাই না? অবশ্যই রেলিংটা এদিক থেকে সেদিকে ঘুরবে। ওকে, এটা হচ্ছে আমি এতটুকু তো করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পলিলাইন হলে কষ্ট হচ্ছে না, রেক্টেঙ্গেল সহজ না। আমি সহজ, আপনি যে কমান্ডটা আপনি আমি আমার সব কমান্ড শিখাচ্ছি, যে কমান্ডটা সহজ সেটা ইউজ করবেন। এখন আপনি পলিলাইন দিয়ে করতে পারবেন, লাইন দিয়ে করতে পারবেন, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন। এখন কোনটা সহজ? রেক্টেঙ্গেল হলে দুইটা কর্নারে ক্লিক করলে হয়। যে রেক্টেঙ্গেল কর্নারে ঢুকলাম, এখানে একটা কর্নারে, এই কর্নারে ক্লিক করলাম, এই কর্নারে এসে একটা ক্লিক করলাম, তাহলে আমার কি, হ্যাঁ হ্যাঁ, ওভাররাইট ডিলিট পরে আগে এটা করেন, যেটা করতেছে এটা করেন, নাহলে আমি এখন এটা থেকে ওটাতে গেলে আপনি শিখতে পারবেন না, বুঝেন নাই? হ্যাঁ, আপনি ট্রিম করছি, আমি কন্ট্রোল জেড দিতে থাকি, তাহলে বুঝতে পারবেন। এই যে এই অবস্থায় আছে, তাই না? আপনি এটা এটা হচ্ছে আমার এতটুকু আঁকছেন, হ্যাঁ, এটা মাঝখান বরাবর লাইন আঁকেন, একটা মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টে লাইন আঁকেন। এই যে লাইনটা আঁকেন প্রথমে, এই যে আমি একটা লাইন আঁকছি যে মিড পয়েন্ট বরাবর। লাইন কমান্ডে ঢুকবেন, লাইন কমান্ডে ঢুকে অবজেক্ট স্ন্যাপের মধ্যে মিড পয়েন্ট এগুলা সব অন থাকতে হবে। অন থাকলে আপনি মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট একটা ক্লিক করবেন, সোজা এসে এখানে একটা ক্লিক করবেন, তাহলে লাইন হয়ে যাবে, তাই না? লাইনটা ড্র করেন, সাথে সাথে আঁকি। তাহলে একটা লাইন আঁকার পরে আমি, যেহেতু আমাদের এই গ্যাপটা কিন্তু 4 ইঞ্চি আছে এখানে, ঠিক আছে, তাহলে আমি লাইনটা আঁকছি মাঝখান বরাবর, তাহলে মাঝখান বরাবর লাইন আঁকলে 4 ইঞ্চি হলে এদিকে 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি, ঠিক আছে না? তাহলে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি কি করে দিচ্ছি, অফসেট করে দিচ্ছি। এখানে ও এন্টার করে টু এন্টার করে এই লাইনটাকে সিলেক্ট করে এদিকে একটা ক্লিক করছি, অবজেক্টটা অবশ্যই সিলেক্ট করতে হবে, এই অবজেক্টটা আবার সিলেক্ট করে এই পাশে একটা ক্লিক করছি। কি করছি, লাইনগুলো ড্র করার পর আমি অ্যাকচুয়ালি লাইনগুলো অফসেট করছি একটা সুবিধার জন্য, যাতে আমি এই কর্নারটা পাই আর কি, রেক্টেঙ্গেল আঁকার সুবিধার জন্য, ঠিক আছে? এরপর আমি এখানে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে এই জায়গা থেকে এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করে দিয়েছি। ওকে, রেক্টেঙ্গেল ড্র করার পরে আমি কি বলছি, ওই রেক্টেঙ্গেলটা আঁকছি কেন, এখানে দুইটা অবজেক্ট রয়েছে। এই যে আমি যদি অবজেক্ট সিলেকশন সাইক্লিং অন করি, তাহলে এখানে যদি ক্লিক করে দেখবেন এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আগের যেটা রেক্টেঙ্গেল আঁকছি সেটা পলিলাইন, আর যেটা অফসেট করে আঁকছি সেটা লাইন। ওকে,
এখানে এখানে আপনি কাজ করার জন্য দেখবেন সিলেকশন সাইক্লিং যদি অন রাখেন, এক্ষেত্রে একটা অসুবিধা। কি অসুবিধা? আমি যখন অফসেট করতে যাচ্ছি, অফসেট করে ও লিখে এন্টার করলাম, আমার 2 ইঞ্চিটাই দিতে হবে, 2 ইঞ্চিটাই আমি অথবা আমি 1.5 দিয়ে 1.5 লিখে এন্টার করলাম। এখানে আমি যখন ক্লিক করব তখন আমার এটা পপ আপ হচ্ছে। আমাকে এই সিলেকশন সাইক্লিং অন থাকলে এখানে এসে আবার পলিলাইনের উপর ক্লিক করতে হবে, তারপর আমি যেদিকে যাব সেদিকে কি ক্লিক করতে হচ্ছে, তাই না? তো সিলেকশন সাইক্লিংটা সাধারণত আমরা অন করব যখন আমার সিলেকশন করার জন্য লাগবে তখন, ঠিক আছে? আদারওয়াইজ আমরা যদি সিলেকশন সাইক্লিং অফ রাখি, তাহলে আমরা যখন সিলেক্ট করব, উপরে এসে যে ক্লিক করলাম, তখন সে কাকে সিলেক্ট করবে? উপরে যে থাকবে তাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এখানে কোনো মানে কনফিউশন থাকার দরকার নেই যে লাইন কে করলো না কিয়াকে করলো, তাই না? কারণ অবজেক্ট যখন আমি ক্লিক করব, ক্লিক করলে উপরে যা থাকবে তাকে সে কি করবে? সিলেক্ট করবে, ঠিক আছে? সেক্ষেত্রে সেজন্য আমরা কি সিলেকশন সাইক্লিংটা অফ করে কাজ করি সাধারণত। যখন আমার লাগবে যে একাধিক অবজেক্টকে কোন একটা স্পেসিফিক অবজেক্টকে সিলেক্ট করতে হচ্ছে, আমি বুঝতেছি না যে কোনটা সেটা, তখন আমি কি সিলেকশন সাইক্লিং অন করে কাজ করব, ওকে? আদারওয়াইজ এটা আপনাকে কি করবে? প্রবলেম ক্রিয়েট করবে, মানে আপনার জন্য এটা বিরক্তির কারণ হতে পারে আরো বেশি, ঠিক আছে? ওকে, এখন এটা করার পরে এই যে যেগুলো আছে, চাইলে আমি এটা তো আমার থাকবে, এই লাইনটা আমার মিডিয়ার লাইনটা আমার লাগতেছে না, এগুলো থাকুক আপাতত। এখন আমি বলছি কি, এর মধ্যে আমরা ট্রিম কমান্ডটা ইউজ করব। আমার অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে এই দুইটা লাইন, এখান থেকে এই যে পলি লাইনটা থাকবে, এই পলি লাইনটা থাকবে, আর বাকিগুলো আমার কি করে দিতে হবে? ট্রিম করতে হবে। তো এখানে ট্রিম করে আমার ট্রিম করতে হলে অনেক জায়গায় দিয়ে যেতে হচ্ছে, বারবার ক্লিক করতে হবে। এখানে আমরা আরেকটা ট্রিমের আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম কমান্ড, এখানে আমরা এক্সট্রিম কমান্ড ইউজ করব, ঠিক আছে? তো এক্সট্রিম কমান্ডের শর্টকাট EXTR। যে এক্সট্রিম, এই EXTR কিন্তু হচ্ছে এক্সট্রুডের শর্টকাট। অ্যাকচুয়ালি এক্সট্রুড একটা কমান্ড আছে, এটা হচ্ছে 3 ডিমেনশনাল নে ইউজ হয় আর কি। তো এর নিচে যে এক্সট্রিম একটা কমান্ড আছে, তাই না? এটা হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। দেন আমি EXTR দেওয়ার পরে যে এক্সট্রিম আসছে, এটার উপর ক্লিক করলাম। এই EXTR লিখে এন্টার করলে কিন্তু কে অ্যাক্টিভ হবে? এক্সট্রুড হয়ে যাবে। তো সেক্ষেত্রে কাকে, এখানে আমার কাজ হচ্ছে কাকে? এক্সট্রিমকে। এক্সট্রিমে ক্লিক করলাম। এক্সট্রিমে ক্লিক করার পর কি চায়? সে কিছু অবজেক্টকে পিক করতে বলে। আমার এখানে কিন্তু পলিলাইন আছে, তাই না? কোনটা? এই যে রেক্টেঙ্গেলটা, এই ভিতরের রেক্টেঙ্গেলটা আমি সিলেক্ট করলাম, ওকে? সিলেক্ট করার পর বলছে স্পেসিফাইড সাইড টু ট্রিম অন, তার মানে কোন দিকে অপশনগুলো আমি ট্রিম করতে যাচ্ছি। এখানে একটা ব্যাপার আছে, একটা সাইড বলতে কি বোঝাচ্ছে? এই যে রেক্টেঙ্গেলটার ভিতরে অথবা রেক্টেঙ্গেলটার বাইরে। এখন রেক্টেঙ্গেলটার ভিতরে যদি ক্লিক করে, তাহলে এই রেক্টেঙ্গেলটার রেফারেন্সের সাথে যারা যারা অবজেক্ট আছে তারা ট্রিম হয়ে যাবে। আর যদি আমি বাইরে ক্লিক করি, ওটার বাইরে যারা যারা লেগে আছে তারা ট্রিম হয়ে যাবে। তাহলে আমার কোন দিকের গুলা ট্রিম করতে হবে? ভিতরের দিকে। আমি ভিতরের দিকে ক্লিক করলাম, কি হয়ে গেছে? ওই যে রেক্টেঙ্গেলটার, এই যে রেক্টেঙ্গেলটার ভিতরের গুলা সব ট্রিম হয়ে গেছে, কিন্তু মাঝখানের লাইনটা কি ট্রিম হয় না? কেন হয় না বলতো? এটা তো আর ওইটার সাথে রেফারেন্সে নাই। এর সাথে রেফারেন্সে ছিল কি? এই লাইনগুলো রেফারেন্সে ছিল, তাই না? এই লাইনটা তো আর এই রেক্টেঙ্গেলের সাথে ভিতরেই আছে, তাহলে সে তাকে তো ট্রিম করার কোনো অপশনই নেই, তাকে ডিলিট করতে হবে, ওকে? এটা একটা অপশন। দেন একই কমান্ড আমরা এখানে ইউজ করতে পারি। যখন আমি রেলিং দিব, রেলিং এর নিচে কি আমার ধাপের লাইনগুলো দেখা যাবে? হ্যাঁ, ধাপের লাইনগুলো তো দেখা যাবে না, উপর থেকে দেখতেছি। তাহলে রেলিং এর টপটা দেখা যাবে, এখানে নিচের যে ধাপের লাইনগুলো আছে এগুলো তো দেখা যাবে না। তাহলে ওগুলোকে আমাকে কি করতে হবে? ট্রিম করতে হবে। যদি নরমাল ট্রিম ইউজ করতে যাই, অনেক জায়গায় আমাকে ট্রিম করে করে আসতে হবে। এখানে আমরা কোন কমান্ড ইউজ করবো? EXTR। এখন এক্সট্রিম কমান্ডের এটা প্রথমে চলে আসছে, তাই না? এক্সট্রিম কাকে, এখন রেফারেন্স কে, কাকে পিক করব? এই যে আমি এটাকে। কেন? কারণ আমি যদি এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করে শেষ, পুরাটাই কি করব? কোনো কিছুই কাজ করবে না। রেফারেন্স আমার টার্গেট হচ্ছে এই যে ছোট ছোট লাইনগুলোকে ট্রিম করা। তাহলে আমরা সে কোথায় কাট করতেছে? এই পলি লাইন বরাবর কাট করতেছে। তাহলে ওই পলি লাইনটা আমার কি হবে? রেফারেন্স হবে এখানে। তাহলে যে পলি লাইনটাকে সিলেক্ট করলাম, কোন দিকে ক্লিক করতে হবে এখন? অবশ্যই ভিতরের দিকে। কেন? এটার ভিতরের অংশগুলো ট্রিম করবো। কেউ যদি বলে বাইরের দিকে ক্লিক করেন, তাহলে কি হবে? এই অংশগুলো ট্রিম হয়ে যাবে, ঠিক আছে? আমরা যে ভিতরের দিকে ক্লিক করলাম, আমার কি হয়ে গেছে? একসাথে সব জায়গাগুলো কি ইজিলি ট্রিম হয়ে যাবে। এখানে এই জায়গাটা আমরা এখানে এভাবে ইউজ করতে পারি। যখন একটা অবজেক্টের রেফারেন্সে, এটা শুধু এরকম না, একটা লাইন হইলেও হইতো, আপনি পলি লাইন, সার্কেল, যে কোনো কিছু তার রেফারেন্সে এই পাশে ওই পাশে হইলে কি সে ট্রিম করে ফেলবে আর কি। এটার পরে আরো আমরা দেখবো পরে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আপনি কোন কমান্ড? আমি এক্সট্রিম কমান্ড ইউজ করে খুব ইজিলি ট্রিম এর কাজটা করতে পারি। আদারওয়াইজ আমি যে ট্রিম করতে যেতাম, আমাকে এখানে 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 করতে করতে অনেক সময় কি নষ্ট হইতো আর কি, ঠিক আছে? এখন আমার মোটামুটি কি একটু রেলিং এর মতো দেখা যাচ্ছে, ওকে? যেটা বলছেন আপনি, এখানে ওভারল্যাপ হচ্ছে বা একাধিক অবজেক্ট থাকলে সমস্যা নাই। আপাতত আমাদের
একাধিক অবজেক্ট নিয়ে টেনশন করার দরকার না। আমি একাধিক অবজেক্ট যে আছে এগুলো নিয়ে টেনশন করার দরকার না। আমি বলছিলাম এগুলা নিয়ে আমরা যেগুলো ওভারল্যাপ অবজেক্ট থাকবে সেগুলোকে আমরা একটা কমান্ড দিয়ে কি করে নিতে পারবো, এই যে ওভারকিল করে নিতে পারবো পরবর্তীতে। ঠিক আছে, এগুলোকে সবগুলোকে একসাথে কি বাদ দিয়ে দিতে পারবো, তখন চলে যাবে। ডুপ্লিকেট থাকলে অবজেক্ট কোন জায়গায় তারা ডিলিট হয়ে যাবে। যখন আমি কাজ শেষ করে ফেলবো, পরের ধাপে যখন আমরা যাব তখন ডুপ্লিকেট অবজেক্ট গুলোকে এই কমান্ডটা দিয়ে কি করে নিব, ডিলিট করে নিব। তারপর আমরা পরের ধাপে আগাবো। ওকে, আপাতত আমাদের এখানে ডুপ্লিকেট হোক সমস্যা নেই, কিন্তু কাজ করার সময় যতটুকু সম্ভব কি মানে যতটুকু সম্ভব ডুপ্লিকেট অবজেক্ট না করানোর চেষ্টা করবেন। তাহলে বুঝছেন তো নাকি? আমরা কিন্তু এখানে অফসেটের মাল্টিপল ইউজ করছি, কপির অ্যারে ইউজ করছি, তারপর এখানে এক্সট্রিম কমান্ডটা, তিনটা কমান্ড আমরা দেখলাম। এই একটা স্টিয়ারের ক্ষেত্রে আমরা তিনটা অপশনকে কাজে লাগাইয়া করতে পারি আর কি। হ্যাঁ, এই যে এটাকে আমি এই রেক্টেঙ্গেলটাকে চারদিকে 1.5 ইঞ্চি করে অফসেট করে দিতে পারছি খুব ইজিলি। এক, দুই নাম্বার হচ্ছে যে আমি ট্রিম যে কমান্ড, এক্সট্রিম কমান্ড ইউজ করছি, এক্সট্রিম কমান্ডের রেফারেন্স খুঁজে, তাহলে চারপাশে আমার চারপাশে রেফারেন্স দরকার, তাহলে এটা রেক্টেঙ্গেল ছাড়া তো চারপাশে রেফারেন্স হইতো না। যদি লাইন হইতো তখন কি করতে হইতো, সে তার চারপাশে রেফারেন্স পাবে না। ঠিক আছে, এই জন্য এই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করে একটু কাজটাকে দুই ক্ষেত্রে সুবিধা করছি আর কি। আচ্ছা, ওকে, নেক্সট আমাদের টার্গেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক কিছু আছে, তার মধ্যে লেয়ার মেনটেন করে কাজ করা। দেন আমাদের প্রজেক্টে কি আছে, এখানে একটা প্রজেক্টে কি কি থাকে, একটা প্ল্যানে কি কি অবজেক্ট আছে, সবাই একটু সবাই কথা বন্ধ। দেখেন এখানে আমরা যদি প্রথমে ওয়াল, আমরা এতদিন ওয়াল ড্র করছি, তারপরে ডোর থাকবে, উইন্ডো থাকবে, তারপর আমাদের টেক্সট আসবে, ডাইমেনশন আসবে, এরপর আমি যে এখানে স্টেয়ার ড্র করছি স্টেয়ার আসবে, আর এরপরে ফার্নিচার আসবে, তাই না? এরপরে আরো কিছু থাকলে আরো অনেক কিছু, অনেকগুলো এলিমেন্টস আসবে, আলাদা আলাদা এলিমেন্টস। তো এগুলা যদি আমরা একটা লেয়ারে ড্র করি, একটা লেয়ার বলতে কি বোঝাচ্ছে এটা একটু বুঝি আগে। আমরা যে কাজ করতেছি, এই যে আমরা আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? লেয়ার মানে স্তর বোঝায়, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অটোক্যাডের লেয়ারটা কি, আপনার ট্রেসিং পেপার যদি চিনে থাকেন, ট্রেসিং পেপার নাম শুনছেন? ট্রেসিং পেপারের নাম কে কে শুনছেন? হ্যাঁ, ট্রেসিং পেপার কি আর পরে দেয়, এটা র্যাপিং পেপার বলে, র্যাপিং। এই যে ট্রেসিং পেপার গুলো আগে আগে যখন ক্যাড ইউজ করতো না মানুষ, ট্রেসিং পেপারের ড্রয়িং করতো। আপনারা তখন ইঞ্জিনিয়ার এই জিনিসটা আগে আগে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করতো তাদের ট্রেসিং পেপারের ড্রয়িং করতে হতো। তাহলে ট্রেসিং পেপারটা হচ্ছে কি স্বচ্ছ পেপার। স্বচ্ছ কি, এটা যদি আপনি 100টা পেপার একটার উপর একটা রাখেনও, নিচে যদি কোনো কিছু থাকে সেটাকে উপর থেকে কি দেখা যাবে। তো এইটা আমি যদি এই জিনিসটাই খেয়াল করি, যে সাপোজ একটা ট্রেসিং পেপার আমি ওয়ালগুলো ড্র করলাম, আরেকটা ট্রেসিং পেপার আমি দরজাগুলো বসাইলাম, আরেকটা ট্রেসিং পেপার আমি উইন্ডো গুলো বসাইলাম, একটা ট্রেসিং পেপার ট্যাক্স দিলাম, ডাইমেনশন দিলাম, ফার্নিচারটা আরেকটা ট্রেসিং পেপারে দিলাম। তাহলে সুবিধা কি হবে, সাপোজ আমি কোনো কারণে আমার প্ল্যানটাতে ফার্নিচারটা এখন রাখতে চাচ্ছি না, তাহলে ওই ট্রেসিং পেপারটা জাস্ট কি করে নিব, আমি বের করে নিব, তাই না? তাহলে অন্য সব কি ঠিক জায়গায় থাকলো। কিছুক্ষণ পরে দেখলাম যে না, আমি ফার্নিচারটা দিব কিন্তু ডাইমেনশনটা এখন দেখাতে চাচ্ছি না, তাহলে ওই ডাইমেনশনের ট্রেসিং পেপারটা কি করে ফেলবো, বের করে ফেলবো, তাহলে অন্য সব কি ঠিকঠাক থাকবে, তাই না? এই ব্যাপারটাই হচ্ছে ওখানে লেয়ারে কাজ করবে। এবং লেয়ারে যদি আপনি কাজ করেন, একটা তো হচ্ছে যে প্রিন্টের ব্যাপারটা তো আসবে, আরেকটা হচ্ছে আমাদের পরবর্তীতে এডিট করতে সুবিধা হবে। ঠিক আছে, তো কি সুবিধা পাবো এটা আমরা কাজ করতে করতে বুঝবো। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এখন একাধিক লেয়ার ক্রিয়েট করতে হবে। অটোক্যাডের ডিফল্ট অবস্থায় লেয়ার থাকে অনলি একটা। আপনারা যদি খেয়াল করে থাকেন, আপনাদের এই যে এখানে ক্লিক করেন, এটাতে লেয়ার ট্যাবটা আছে না, লেয়ার ট্যাবের এই যে এখানে 0 লেখা আছে, তাই না? কয়টা লেয়ার আছে আমার এখানে 2টা আছে, কিন্তু ডিফল্ট অবস্থায় একটা থাকবে। 2টা কেন আসে সেটা ব্যাখ্যা দিচ্ছি। যে ড্রয়িং 1 যখন আমি নতুন ড্রয়িং ওপেন করছি, দেখেন এখানে কয়টা লেয়ার, অনলি একটা, 0 লেয়ার। তার মানে একটা পেপার তো লাগবে ড্রয়িং করার জন্য, পেপার না থাকলে তার আপনি ড্রয়িং করতে পারবেন না। এখানেও ঠিক সেম, যে 0 লেয়ার একটা লেয়ার আছে, এটা ডিফল্ট অবস্থায় আছে, তার মানে একটা ট্রেসিং পেপার সাপোজ আছে। কিন্তু আমার এখানে কয়টা আসছে, 2টা। আমি কিন্তু লেয়ার ক্রিয়েট করি না এখনো। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আপনি
কাজ করবেন অটোকেডে, এই যে ড্যাপ পয়েন্ট লেয়ারটা যদি এসে যায়, ড্যাপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক আসছে, আমি কিন্তু ক্রিয়েট করে নাই। এটা আসছে কেন? কারণ আমি যখন কাজ করতেছিলাম এখানে ডাইমেনশন চেক করছি, তাই না? বিভিন্ন জায়গায় ডাইমেনশন চেক করছি না, এই যে 17 ফিট, বিভিন্ন জায়গায় আমি ডাইমেনশন চেক করছি। যখনই আমি ডাইমেনশন চেক করছি, ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করা ছাড়া, তখন অটোমেটিক এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়। এই ড্যাপ পয়েন্ট লেয়ারটার কিছু মানে এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা অবশ্যই বুঝতে হবে আপনাকে, যদি না বুঝেন প্রবলেমে পড়বেন পরে। যদি অটোমেটিক ড্যাপ পয়েন্ট লেয়ার ক্রিয়েট হয়ে থাকে, কোনো অবজেক্ট যদি এই ড্যাপ পয়েন্ট লেয়ারের থেকে থাকে, তাহলে এই অবজেক্টটা আপনি যখন প্রিন্ট দিবেন তখন কি হবে না? প্রিন্ট হবে না। অবজেক্টটা থাকবে কিন্তু কোথায় আসবে না। তার মানে আপনি কোন জিনিস যদি এই লেয়ারটাতে ভুলে ভুলে কি করে ফেলছেন, ওই ট্রেসিং পেপারে সাপোজ এঁকে ফেলছেন আর কি, ওই ট্রেসিং পেপারে যদি বের করে ফেলেন ওখানে আর দেখা যাবে। এটা ঠিক সেম কথা এখানে। কোন কারণে যদি কোনো অবজেক্ট যদি আপনার এই যে ড্যাপ পয়েন্ট নামের কোনো লেয়ার ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক, যে বললাম আপনি কাজ করতে প্রথমে হয়তো লেয়ার ক্রিয়েট না করে ডাইমেনশন চেক করছেন, অথবা কোনো কারণে সে ক্রিয়েট হয়েছে, অটোমেটিক ক্রিয়েট হবে সেটা। তো এই ড্যাপ পয়েন্ট লেয়ারে যদি ভুলে পরবর্তীতে কোনো জিনিস আপনি কি করে ফেলেন, ড্র করেন, তাহলে সেটা কি আসবে না, প্রিন্টে আসবে না। তখন কি করব সেটা আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। এঁকে ফেললে অন্য লেয়ার আমরা নিতে পারবো, এমন না যে ওইটা যে লেয়ার রাখবো সেই লেয়ারে সে সবসময় থাকবে, তা না। আমরা অবজেক্টকে কি করতে পারবো, এই লেয়ার থেকে ওই লেয়ারে চেঞ্জ করতে পারবো। অটোক্যাড সেজন্য কি খুব মানে সুবিধাজনক একটা সফটওয়্যার আর কি। দেন এখানে আমি বলছি দুইটা লেয়ার আমার আছে, তাহলে আমাকে আরো লেয়ার ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে যাইতে হয় হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। পাশে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আছে না, এটা শর্টকাট LA, এটার উপর ক্লিক করেন অথবা LA লিখে এন্টার করেন। করছেন? এই 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 যে এরকম একটা উইন্ডো আসছে কিনা সবার? আসছে? আচ্ছা, এখন এখন আমরা দেখব এই যে LA অবজেক্ট লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, আমরা বারবার এখানে ক্লিক করব, LA দিব, আমাকে এখন অনেকগুলো লেয়ার পরবর্তীতে কি বারবার ক্রিয়েট করতে হবে। তো আমরা চাই যে আমাদের এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারটা যাতে চলে না যায়, সবসময় আমার উইন্ডোতে থাকে, সেটার ব্যবস্থা আমরা করব। আমি এটা আসছে, সবার আসছে তো নাকি? আসার পরে দেখেন এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার যেখানে লেখা আছে, এই বারটার উপরে ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরলে দেখবেন এটা এদিক ওদিক মুভ করতে পারবেন আপনি। ঠিক আছে, ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রেখে আপনি কি করবেন, ধরে এনে বাম পাশে নিয়ে আসবেন। বাম পাশে এনে যখন এই যে অদৃশ্য হয়ে গেছে, আমার কিন্তু সে আছে কিন্তু কি দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি মানে ইনভিজিবল হয়ে গেছে। দেখেন এখানে আছে, আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি এখনো। যখন ইনভিজিবল হয়ে যাবে তখন এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি হয়েছে, এটা এটা পাশে পাশে থেকে যাবে, এখন আর যাচ্ছে না। আমি কিন্তু মাউস ছেড়ে দিছি। এটাকে বলে কোন একটা প্যালেটস কে ডকিং করা। আমরা ডক করি না, জাহাজকে ডকিং করে না, তাহলে এটাকে আমরা কি করে রাখছি, এখন ডকিং করে রাখছি। তাহলে এইরকম আমরা আরো কিছু জিনিস আনবো আর রাখবে আর কি। দেখবেন আমরা কাজ করার সুবিধার্থে আমরা কিছু জিনিস যাতে বারবার কমান্ডে ঢুকবো চেক করবো তা না, এখানেই থাকবে যাতে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এটা যখন আপনি ডকিং করছি, ডকিং করার পরে দেখেন এটা কি হয়ে গেছে, কিছু জায়গা কি করছে, কিছু জায়গা দখল করছে না। তাহলে এটা আবার আমার জন্য অসুবিধা। আমরা যদি এটাকে একটু বড় করতে পারি, এখানে এটাকে আমি একটু বড় করি, আমার যেহেতু এখন লাগবে। দেখেন এই যে মাউসটা যখন একদম কোনায় আনবেন, এখানে এনে ক্লিক করে যে অ্যারোটা আসার পরে ক্লিক করে ধরে আপনি চাইলে কি এটাকে বড় করতে, যে অ্যারো যেটা আসতেছে একদম কোনা একদম লাস্টে আনার পরে আমরা এটাকে বড় করতে পারি। ঠিক আছে, আমি একটু বড় করলাম আর কি। এবং এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোকে আমি এই যে এখানে আসার পরে এখানে এটা কি জিনিস আমি একটু বড় করে দেখি, কারণ আমার এখন বুঝতে হবে এগুলা কি জিনিস। এটা আর একটু বড় করলাম, ফ্রিজ, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে প্লট। ওকে, আমরা এটাকে আর একটু বড় করি। ঠিক আছে, আপনারা চাইলে ওইগুলাকে এরকম বড় করে রাখা আর কি, কোনটা কি জিনিস এগুলো পরে বুঝে গেলে তখন আর ছোট থাকলে অসুবিধা নাই। আচ্ছা, এখন আমার এটা অনেকটুকু জায়গা দখল করে ফেলছে, তাই না? এখন আমরা তো এটাকে ডকিং করছি, এটাকে আমরা এখন করব অটো হাইড। অটো হাইড মানে কি, আমার যখন এটা লাগবে না সে যাতে অটোমেটিক কি হয়ে যায়, হাইড হয়ে যায়। সেটা কোথায় পাবেন, এই যে লেয়ার প্রপার্টিজ নাম যেটা আছে ওইটার উপর মাউস আনলে দেখবেন এখানে দুইটা অপশন অ্যাক্টিভ হবে, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে অটো হাইড। এই যে পাশেরটা, এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার লেয়ার প্রপার্টিজ প্যালেটটা অটোমেটিক এখানে পাশে ডকিং হয়ে হাইড হয়ে গেছে। আপনি যখন মাউস এটার উপর আনবেন দেখবেন সে কি আসবে, পপ আপ হবে। আপনি যখন মাউস সরায় নিয়ে আসবেন ওখান থেকে সে আবার অটোমেটিক হাইড হয়ে যাবে। আপনি কাজ করবেন, কোনো কারণে আমার লাগতেছে আমি এখানে আসবো, এরপর কাজ শেষ করবো, মাউস নিয়ে আসলে সে অটোমেটিক কি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি আসবেন না এখানে নামের উপর যখন আনবেন তখন আসবে। এই যে নামের উপর মাউস টানেন, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার লেখা আছে না নাম,
এটার উপর মাউসটা আনলে তখন অটো হাইড অপশনটা এখানে দেখা যাবে, এমনি দেখা যাবে না, তাই না? এমনিতে দেখা যাবে না। যখন এই যে উপরের বারটাতে নাম যেখানে আছে সেখানে আনবেন, এটাতে তখন কি অ্যাক্টিভ হবে। ওকে, বুঝছেন তো নাকি? এটাকে ডকিং, আপনি এটা আপনার পিসিতে সবসময় এখন কি করে রাখবেন, ডকিং করে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে কি কাজের সুবিধা হয়। এখানে আমরা এখন আরেকটা প্যালেট নিয়ে আসবো, সেটাও আমাদের ম্যাক্সিমাম কাজে লাগবে, সেটা হচ্ছে প্রপার্টিজ প্যালেট। এই প্যালেটটা আমরা তো এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আনছি, তাই না? এখন আমরা আনবো প্রপার্টিজ প্যালেটটা। দেখেন অটোক্যাডের লেয়ার, হ্যাঁ কি হয়ে গেছে, মানে ছোট বলতে কি? হচ্ছে কি প্রপার্টিজ প্যালেট। তো কাজ পরবর্তীতে এই লেয়ার এবং প্রপার্টিজ এই দুইটা নিয়ে আমরা কাজ করব। প্রপার্টিজ তার বৈশিষ্ট্য, কোন একটা অবজেক্টে অনেক কিছু চেঞ্জ আমরা প্রপার্টিজ প্যালেট থেকে করতে পারবো। প্রপার্টিজ প্যালেটের শর্টকাট হচ্ছে পিআর। এখানে অনেক শর্টকাট আছে, অথবা সিএইচ, অথবা আপনি এই যে অ্যারোটাতে ক্লিক করতে পারেন, অথবা এখানে আরো একটা শর্টকাট আছে, আমরা এত শর্টকাট মনে রাখার দরকার নেই। দেখেন যে Ctrl+1 দিলেও প্রপার্টিজ প্যালেটটা অ্যাক্টিভ হবে। আমরা কিছু মনে রাখি, প্রপার্টিজ এর জন্য আপনি পিআর মনে রাখতেন, প্রপার্টিজ এর প্রথম দুই অক্ষর পিআর লিখে এন্টার করবেন। এন্টার করার পর ঠিক সেম আরেকটা ডায়লগ বক্স আসছে, তাই না? তো ঠিক সেম এটাকে আমরা কি করে রাখবো, পাশে এনে এটা মাথায় রাখবেন যে আপনার ডকিং করার সময় এই যে অদৃশ্য হওয়ার সময় যে বক্সটা আসতেছে সেটা কিভাবে আসতেছে, তাই না? এটা আমার ভার্টিক্যালে কেউ যদি উপরে নিয়ে আসেন তখন সে কি উপরেও ডকিং হইতে পারে, আবার এ পাশেও ডকিং করতে পারেন আপনি চাইলে। এই পাশে আমরা এই পাশে অথবা এই পাশে, ঠিক আছে, যে কোনো এক পাশে আমরা ডকিং করবো আর কি। আমি এই পাশে রাখি, দুইটা এক পাশে রাখি, ঠিক আছে। অথবা আপনি যদি চান প্লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এই পাশে রাখবেন, প্রপার্টিজ প্যালেট এদিকে রাখবেন, সেটাও রাখতে পারেন। দেন আমার প্রপার্টিজ প্যালেট এই পাশে আছে, এখন আমি এখানে এটাকে অটো হাইড করে দিলাম। তাহলে লেয়ার প্রপার্টিজ এদিকে রাখলাম, প্রপার্টিজ এদিকে রাখলাম। ওকে, আমরা প্রপার্টিজ নিয়ে পরে কাজ করব। এটাকে একটু বড় করে রাখি, একটু এখানে প্রপার্টিজ প্যালেটটাকে একটু বড় করে রাখতেছি কেন, কারণ আমরা প্রপার্টিজ দিয়ে যখন কাজ করবো যাতে এটাকে ভিজিবল একদম এইভাবে স্পষ্ট দেখা যায়, ঠিক আছে। এবং অটো হাইড করে রাখবেন, ঠিক আছে। আমরা যে কোনো পাশে ডকিং করতে পারি। এখন পরবর্তীতে আপনি যখন কাজ করবেন এই দুইটা জিনিস আপনার ইয়াতেও কি এরকম বামে আর ডানে অথবা একই পাশে, আমরা চাইলে একই পাশে কিন্তু দুটোটাকে ডকিং করতে পারবো, এমন না যে কি। যেমন আমি যদি প্রপার্টিজ প্যালেটটাকে এদিকে আনি, এদিকে ডকিং করলে কি হবে, এদিকে যখন ডকিং করব তখন এই যে দুইটা একসাথে থাকবে। আমি অটো হাইড করে দিলাম, এই যে প্রপার্টিজ, লেয়ার প্রপার্টিজ, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি এক পাশে রাখি যাতে একটু ইজিলি আসা যায় আর কি। ওকে, এরপরে প্রপার্টিজ প্যালেটটাকে আমরা অটো হাইড করে দিয়ে, অটো হাইড করা আছে, তাই না? হাইড করা আছে। ওকে, হ্যাঁ, এই যে অটো ওভার, ওখানে গিয়ে ক্লিক করবেন, যেখানে যেটাতে অটো হাইড করছেন ওটাই আবার কি করবেন, ওখানে গিয়ে আবার ক্লিক করলে সে কি হয়ে যাবে, ইয়া হয় অপশনে চলে আসবে। যে এখন আমার অটো হাইড হচ্ছে না, এই যে অটো হাইড, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা তেমন গুরুত্বপূর্ণ জিনিস। আমার কাজ হচ্ছে কি লেয়ার, তাহলে লেয়ার ক্রিয়েট করতে হলে কোথায় আসতে হবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসতে হবে। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসার পরে দেখেন এখানে অপশন আছে, এই যে অপশন, এটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েটেড, ঠিক আছে। লেয়ার ক্রিয়েটেড অপশন, নতুন লেয়ার, এটা হচ্ছে এটা। কোথায় লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসলাম, এটাতে, এখানে ক্লিক করলে দেখবেন এই যে নিউ লেয়ার, এটা শর্টকাট অল্টার এন, এগুলা এটার শর্টকাট গুলো মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে লেয়ার 1 আসছে, লেয়ার আসছে। এখানে আমরা নাম দিব। লেয়ারের নাম কিভাবে দিবেন, লেয়ারের নাম দিবেন এমন ভাবে দিবেন যে অবজেক্টের জন্য আপনি লেয়ারটা বানাবেন সেই অবজেক্টে, যেমন ওয়াল, ওয়ালের জন্য ওয়াল, ডোরের জন্য ডোর, উইন্ডোর জন্য উইন্ডো, ট্যাক্সের জন্য ট্যাক্স, ডাইমেনশনের জন্য ডাইমেনশন, এরকম কি নামকরণ করে করে কি করবেন, লেয়ার গুলা ক্রিয়েট করবেন। কেন নাম দিয়ে করবেন, পরবর্তীতে আমরা যাতে এটা কোন লেয়ার এটা খুঁজে পাইতে সহজ হয়, ঠিক আছে। আমাকে লেয়ার অনুযায়ী কাজ করবো আমরা, তখন আমরা এখানে চেঞ্জ করবো আর কি, এখানে আমরা চেঞ্জ করে করে কাজ করব, ঠিক আছে। তাহলে আপনি যদি নাম না দেন তাহলে কি পরবর্তীতে কোনটা কোন কাজের জন্য ইউজ করবেন সেটা আর মনে থাকবে না, তাই না? তাহলে লেয়ার করার সময় অবশ্যই আমরা কি করব, নাম ইউজ করবো। আপাতত আমি এখানে 1 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 1 দিলাম। পরবর্তীতে আমি এগুলা চেঞ্জ করব 1। এখন এটা একটা প্রসেস আমরা দেখলাম, তাই না? এটাতে ক্লিক করলে আমার লেয়ার ক্রিয়েট হয়। আপনি চাইলে
যখন এখানে থাকবেন, এখানে যে এন্টার দিলেও নতুন লেয়ার ক্রিয়েট হবে। দেন আমি এন্টার দিছি, নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, 2 দিলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে যেহেতু নামকরণ করছি নামটা সে অ্যাকসেপ্ট করছে, এরপর আবার এন্টার দিবেন, আবার নতুন লেয়ার ক্রিয়েট হবে। আমি 3 দিলাম, এন্টার দিলাম, নামটাকে সে নিবে, আবার এন্টার দিব, নতুন লেয়ার ক্রিয়েট হবে। এটা একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ এটা এটা কাজ কি হয়েছে না, এটা তো এসে গেছে, না থাকলেও আমরা ইউজ করতে পারবো, না থাকা ভালো বলি নাই, এটা যদি আসে, এটা হচ্ছে এখানে আরো অনেক পদ্ধতি আছে, এগুলো এক সহজ পদ্ধতি। আপনি এখানে এসে এন্টার করলে কি, যেমন এন্টার করলে লেয়ার নতুন ক্রিয়েট হচ্ছে, আপনার অন্য কোনো কিছু জানার দরকার নাই, অল্টার প্লাস এন এটাও জানার দরকার নেই। আচ্ছা, এইখানে আমরা লেয়ার ক্রিয়েট করে, এখন সাপোজ কোনো কারণে আমি লেয়ার ক্রিয়েট করে ফেলছি, লেয়ার ক্রিয়েট করলাম, ওকে, লেয়ার ক্রিয়েট করলাম, এটার নাম দিতে ভুলে গেছি, ঠিক আছে। এখন এটার নামটা চেঞ্জ করতে, লেয়ার 1 হয়ে গেছে, নামটা চেঞ্জ করতে চাচ্ছি, তখন কি করবেন? তখন সহজ পদ্ধতি হচ্ছে আপনি এটাতে ক্লিক করে একটু, মানে এরকম না, আমরা ডাবল ক্লিক করি না, ডাবল ক্লিক করলে কি করি, সাথে সাথে ক্লিক করি, তাই না? এখানে ডাবল ক্লিক না, একটু ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, তাহলে সে নামটা চেঞ্জ করার অপশন দিবে। এটা একটু জটিল মনে হইলে আপনারা কি করবেন, ওইটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে রিনেম লেয়ার আসবে, অথবা এটা শর্টকাট কিন্তু F2, দেখছেন? মানে আমরা সাধারণত যে রাইট ক্লিক করব, আবার ওখানে না গেলে আপনি কি করতে পারেন, যেটাকে রিনেম করতে চাচ্ছেন ওটাতে ক্লিক করে সামান্য একটু ওয়েট করে আবার ক্লিক করবেন, সাথে সাথে না, ডাবল ক্লিক না আর কি। ডাবল ক্লিক করলে কিভাবে বুঝবেন যে ডাবল ক্লিক করছে? যেমন আমি 1 এর উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে নাম চেঞ্জ করার অপশন দেয়, কিন্তু কি করছে সে, এই যে টিক চিহ্নটা এখানে নিয়ে আসছে, এটা হচ্ছে লেয়ারকে অ্যাক্টিভ করা বলে, ঠিক আছে? এটা আমরা দেখবো। আমি যদি 2 এর উপর ডাবল ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, দেখেন এই যে এখানে 1 চলে আসছে, দেখছেন? আমি যদি এখানে 2 এর উপর ডাবল ক্লিক করে, তাহলে যে টিক চিহ্নটা 2 এর উপর আসছে, এখানে দেখেন আমার অ্যাক্টিভ লেয়ার, এটাকে বলে লেয়ার অ্যাক্টিভ কোনটা, মানে ওই ট্রেসিং পেপার কোনটার উপর এখন আপনি ড্রয়িং করতেছেন এটা বলে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে আমরা নাম চেঞ্জ করার জন্য কি করতে বলছি, ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, তাহলে নামটা চেঞ্জ করার অপশন দিবে, ওকে। অথবা আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন, নামের উপর রাইট ক্লিক করলে রিনেম লেয়ার আসবে, ওকে, পারবেন তো নাকি? ওকে, আচ্ছা, এরপরে আমরা এখন দেখব হচ্ছে আমাদের লেয়ার আমরা আসলে কেন ইউজ করে। এটা তো আমরা বলছি যে আমরা যাতে বিভিন্ন অবজেক্টকে আলাদা আলাদা অর্গানাইজ করতে পারি এবং বিভিন্ন অবজেক্টকে আলাদা আলাদা কালার, এখন হচ্ছে কালার দিতে পারে। এখন আমরা এই যে লেয়ার যে ইউজ করব, এই লেয়ারে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবো। যেমন আমরা যদি একটা খেয়াল করি আমাদের ড্রয়িং এ দেখবেন এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ হয়েছে, তাই না? যে টেক্সটের জন্য এক ধরনের কালার ইউজ হয়েছে, ওয়ালের জন্য, ডোরের জন্য বিভিন্ন কালার অবজেক্ট, তাহলে কালারটাও যদি বিভিন্ন হয় তাহলে সুবিধা কি, আপনার ড্রয়িং এর মধ্যে আলাদা করে আপনি ইন্ডিকেট করতে, মানে আইডেন্টিফাই করা যায় কোনটা কোন ধরনের অবজেক্ট, আলাদা আলাদা বোঝা যাবে আর কি, ঠিক আছে? এটা দেখতে সুন্দরও হয়, আবার আলাদা আলাদা আইডেন্টিফিকেশন আছে। হ্যাঁ, এটার ব্যাপারে একটা কথা আছে কালারের ব্যাপারে, যেমন দেখেন এখানে কোন কালার হয়েছে, এটা আপনার যে ইয়েলো কালারটা প্রিন্টে কি খুব ভালো দেখা যাচ্ছে, সাদা পেজে খুব ভালো কালার আসতেছে না, তাহলে আপনাকে এমন কালার এখানে দেওয়া যাবে না যে কালারটা প্রিন্ট করার পর ঝাপসা হবে অথবা খারাপ দেখা যাবে। তার মানে এখানে আমরা ইয়েলো কালার, যেগুলো লাইট কালার এগুলো কি আপনি চুজ করবেন। কালার চুজ করাটা কি একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। আপনি কালার চুজ করছেন, যেমন ইয়েলো কালারটা কিন্তু কিসের উপর ভালো দেখা যায়, ব্ল্যাক এর উপর, তাই না? আমার যদি এখানে ডার্ক যে ব্ল্যাক থাকে, ব্ল্যাক এর উপর ইয়েলো কালার, যে কালার গুলা হোয়াইটে খারাপ দেখা যাবে এগুলা কিন্তু ব্ল্যাকে কি দেখা যাবে। তাহলে আপনি এখানে দেখে বুঝতে হবে না, এখানে আপনাকে বুঝতে হবে যে কোন কালারটা কোথায় প্রিন্টে ভালো আসে। সেজন্য আমরা কোন কালার চুজ করব, ডার্ক টাইপের কালার চুজ করব, ঠিক আছে? লাইট কালার চুজ করবো না আর কি। তাহলে কিভাবে কালার চুজ করবেন, যেন আমরা লেয়ার 1 এ আসলাম, এখানে এই যে কালারের যে অপশনটা আছে, আমি একটু বড় করছি নামগুলা দেখার সুবিধাতে, এই যে সাদা দেখা যাচ্ছে সব, তাই না? তার মানে আমার এখন কি আছে, সবগুলা হোয়াইট কালার আছে। দেখেন এখানে ডিফল্ট অবস্থায় কি আছে, হোয়াইট আছে, যে আমরা ড্র করতেছিলাম হোয়াইট আসতেছিল, তাই না? এখন আমরা এখানে চেঞ্জ করব 1 এর কালারটা আমি একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিলাম। দেন এই যে বক্স সাথে ক্লিক করার সাথে সাথে এখানে কালার আসবে, আমি সাপোজ এটাকে রেড কালার দিলাম, ওকে দিলাম। এখানে কিন্তু অনেকগুলা কালার কোড আছে, অটোক্যাডের বিভিন্ন ধরনের কালার কোড আছে। দেখেন এখানে কিছু আছে ট্রু কালার, এই যে ট্রু কালারের মধ্যে বিভিন্ন এগুলো কালার কোডও আছে আর কি, অনেক ধরনের আপনি ইউজ করতে পারবেন। তো এর মধ্যে আপনি কোনটা ইউজ করবেন এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে? আমরা ইন্ডেক্স কালার থেকে মোটামুটি চুজ করতে চাই, আপনি চাইলে এগুলোকে উপরে নিচে করে ডার্ক লাইটও করতে পারবেন। এই ট্রু কালারটা ব্যাপারটা কি, আপনি যেখানে ক্লিক করবেন
সেই কালারটার একটা বার এখানে চলে আসবে। ওইটাকে আপনি আবার চাইলে ডার্ক এবং লাইট করতে পারেন, ঠিক আছে। আবার কালার ব্লক আছে, কালার ব্লকেও আপনি যদি এটা নামান দেখবেন বিভিন্ন কালার কোড আসতেছে, এখান থেকে কোনটা আপনি চুজ করতে পারবেন। তার মানে এখানে অনেকগুলা কালার কি আছে, অনেকগুলা কালার কোড আছে, প্রায় যে 654টা কালার কোড দেখাচ্ছে, তাই না। এটা হচ্ছে ট্রু কালারে তো এখানে অনেক ধরনের আপনি কম্বিনেশন করতে পারবেন। ওকে, আমরা ইন্ডেক্স কালার, এই যে আমাদের এটা হচ্ছে 9টা ইন্ডেক্স কালার আছে। এখান থেকে এখানে যেমন যে আমার গ্রিন, তারপর সায়ান কালার, ইয়েলো কালার, এগুলো প্রিন্টে তেমন কি আসবে না, হোয়াইটে ভালো আসবে না। এখান থেকে একটু ডার্ক টাইপের কালার গুলো আমরা চুজ করবো আর কি। আমি বিভিন্ন কালার দিয়ে একটা দিলাম, এই যে রেড এখানে যেটা দিছি এটার কালার কোড কত, 10, ঠিক আছে। আমাদের এগুলো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট আমি একটু বোঝাচ্ছি আর কি কালার কোড কি জিনিস। যখন উপরের দিকে যাবেন দেখবেন এগুলো কালার কোড চেঞ্জ হচ্ছে। কালার কোড কেন বোঝাচ্ছি এটা আমরা পরবর্তীতে কাজে দেখাবো আর কি। আমি একটা যেখানে একটা দিলাম, তো এখানে দেওয়ার পর দেখবেন আমার এটা রেড হয়ে গেছে। ওকে, আমি 2 নাম্বারটার কালারটাও চেঞ্জ করে আমি সাপোজ এখান থেকে ব্লু কালার দিলাম। ওকে, জাস্ট খুব র্যান্ডম। এখান থেকে আপনি কালার চুজ করার ক্ষেত্রে এমন কালার চুজ করবেন যে কালারটা কি আপনার ড্রয়িং এ ভালো প্রিন্ট আসে। এমন কালার চুজ করবেন না যেটা কি মানে খুব বেশি হাইলাইট করে এরকম কালার আপনি চুজ করতে যাবেন না, তাহলে আবার কি ব্যাকআপ পা মনে হবে, তাই না। বেশি বেশি কালারফুল করা যাবে না কি। তাহলে এরপরে 3 নাম্বারটা কালারটাও আমি অন্য একটা দিলাম। আমি এগুলা দিচ্ছি কেন, যাতে আমরা বুঝতে পারি যে আমার এই জিনিসটা, আমি এখান থেকে একটা গ্রিনও দিলাম। ওকে, আপনারা চারটা কালার আপনারা এইভাবে নাম দেন, 1 2 3 দিচ্ছেন, 4টা কালার 4 ধরনের কালার দেন, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে আমরা এগুলা লেয়ার অনুযায়ী কাজ করছি কিনা। এগুলো নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলবো, এই 4টা অপশন নিয়ে। আমরা আগে এই 3টা অপশন শেষ করি। হবে নেক্সটে কালার করলাম, কালারের পরে এখানে লাইন টাইপের একটা ব্যাপার আছে দেখেন, তাই না। লাইন টাইপ সবগুলা কি দিয়ে আছে, কন্টিনিউ আছে। তো এই জিনিসটা কি আমি একটু বোঝানোর জন্য এখানে দেখাই আগে। দেন আমাদের লাইন টাইপটা কি, এটা দেখলে একটু বোঝা যাবে, তাই না। এখানে দেখলে বোঝা যাবে। দেখেন লাইন টাইপটা হচ্ছে আমরা যখন ড্রয়িং করবো আমাদের এখানে বিভিন্ন টাইপের লাইন দেখবেন। আমরা যেটা বলছিলাম কন্টিনিউ, এটা হচ্ছে সলিড লাইন। এই যে লাইনটা কি সলিড লাইন আছে, তাই না। সলিড লাইন কিছু কিছু ক্ষেত্রে এরকম আমরা ড্যাশ ড্যাশ দিব, কিছু ক্ষেত্রে আমাদের এরকম সেন্টার লাইন আসবে, তাই না। আমরা যখন গ্রিড লাইন দিব, বিভিন্ন সেন্টার লাইন দিব, তো এরকম বিভিন্ন ধরনের আমাদের লাইন টাইপ ইউজ করতে হবে। যেমন ওয়ালের ক্ষেত্রে আমরা কোন লাইন টাইপ ইউজ করবো, ওয়াল সলিড কন্টিনিউয়াস থাকবে, তাই না। ওয়ালে তো আর ড্যাশ ড্যাশ হবে না। কিছু কিছু জায়গায় আমরা ড্যাশ ড্যাশ ইউজ করবো, কিছু জায়গায় সেন্টার লাইন ইউজ করবো, এটাকে বলে লাইন টাইপ। ঠিক আছে, এই লাইন টাইপটা কোথায় কোন কাজের জন্য ইউজ করবো সেটা আমরা সেই অনুযায়ী কাজে লাগাবো আর কি। তাহলে আমি আপাতত এখানে একটু চেঞ্জ করি। দেখেন এই যে কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা ক্লিক করেন, দেখবেন যদি কোনো কিছু করা না থাকে তাহলে সিলেক্ট লাইন টাইপের মধ্যে শুধুমাত্র একটা লাইন টাইপই দেখাবে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং সলিড লাইন, তাই তো নাকি। এখন এখানে আমার তো আরো অনেকগুলো হয়তো বললাম বিভিন্ন ধরনের লাইন টাইপ লাগবে। তাহলে এই লাইন টাইপ গুলো কোত্থেকে আসবে, সেটা আসার জন্য আপনাকে লোডের উপর ক্লিক করতে হবে। প্রথমে লোড, নিচে লোড আছে না, লোডের উপর ক্লিক করেন সবাই। ক্লিক করার পর আরেকটা ডায়লগ বক্স আসবে, এখানে দুইটা, একটা হচ্ছে সিলেক্ট লাইন। আমি সিলেক্ট লাইন টাইপ সিলেক্ট করার জন্য ঢুকছি, সিলেক্ট করার পরে ঢুকার জন্য দেখতেছি একটা মাত্র লাইন টাইপ আছে, কিন্তু আমার আরো অনেক ধরনের লাইন টাইপ লাগবে। সেজন্য আমি কি করছি, কোথায় ক্লিক করছি, লোডে। এই যে লোডে ক্লিক করার পর আমার এই যে লোড আর রিলোড লাইন টাইপের একটা ডায়লগ বক্স আসছে। এখানে দেখেন অনেক ধরনের লাইন টাইপ আছে, তাই না, বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে। ট্র্যাক বলতে কি বুঝেন, ট্র্যাকস হচ্ছে আমাদের রেল লাইনের ট্র্যাক। যদি আপনার কোন একটা ড্রয়িং করতেছেন ওখানে রেল লাইনের ট্র্যাক রাখতে হচ্ছে, তাহলে আপনি এইটা দিতে পারেন। হট ওয়াটার সাপ্লাই, যে দিক দিয়ে আপনার গরম পানির লাইন যাবে, তখন আমরা এইটা দিয়ে আমি বুঝাই দিতে পারি। এরকম বিভিন্ন ধরনের লাইন যাবে, যে গ্যাস লাইন যাচ্ছে, গ্যাস লাইন দিয়ে আপনি গ্যাস দিয়ে এই লাইনটাতে একে বুঝে যাবেন, এদিক দিয়ে কি যাবে, গ্যাস যাবে।
এটা হচ্ছে ফেন্সিং। ফেন্সিং মানে কি? ফেন্স মানে কি? ফেন্স মানে বেড়া আর কি, আপনি বাউন্ডারি, তাই না? বেড়া দিন আমরা ফেন্সিং লাইন, তখন আমরা এটা ইউজ করতে পারি। ওকে, তো আমরা এখানে প্রথমে আমি এক নাম্বারটা আমি কন্টিনিউসলি থাকুক, তো আমরা এখানে প্রথমে লোড করে নিব। লোড করার জন্য কি করতে হবে? এখানে দেখেন অনেকগুলো আছে, এই সবগুলাকে লোড করার জন্য প্রথমে আমি যদি এখানে একটা ক্লিক করলে কয়টা সিলেক্ট হয়েছে? এখানে যদি ওকে দিই তাহলে একটাই লোড হবে। আমি ওকে দিচ্ছি, কয়টা লোড হয়েছে? এখানে একটাই হয়েছে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো আগে লোড হয়ে যাক, পরবর্তীতে যাতে সিলেক্ট করতে আমি কি বারবার লোড করতে না হয়। তখন কি করবেন? লোডের উপর ক্লিক করবেন, এখানে যে কোনো একটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ কিসের শর্টকাট? সিলেক্ট অল সিলেক্টেড, তার মানে আমার এখানে যতগুলো লাইন ট্যাব আছে সব সিলেক্ট হয়ে গেছে। এরপর কি দিলাম? ওকে দিলাম। এখন আমার আর বারবার ওখানে যেতে হবে না, যেহেতু আমি আগে একবার ওই যে এটাকে লোড করছি, সেজন্য বলছি এটাকে রিলোড করব কিনা। আমি বলছি হ্যাঁ, রিলোড অল সিলেক্টেড লাইন। তাহলে আমার এখন সিলেক্ট লাইনের মধ্যে সব চলে আসছে, তাই না? চলে আসার পরে আমি এখানে ওকে দিলাম, আপাতত ওকে দিয়ে বের হয়ে আসছি। কেন? কারণ আমি এক নাম্বারটাকে কন্টিনিউয়াস রাখতেছি। ওকে, এটা করতে হবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনি এখানে যে এটাতে ক্লিক করলে ওরা উপরে নিচে হয় আর কি, যেটা নেমের এখানে এটা হচ্ছে আপ অ্যারো ডাউন অ্যারো, ঠিক আছে? সে উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে আর কি। তারপরে 1 2 3 এভাবে সিরিয়াল। তার যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? 4 থেকে এটাকে ডিসেন্ডিং বলতে চাই, ঠিক আছে? ওখানে ক্লিক করলে এটা হবে। এখানে সিরিয়ালটা সেভাবে মেইনটেইন করবে, যে নেমের উপর আপনি নেমের উপর ক্লিক করলে সেটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে, ঠিক আছে? আচ্ছা যাও, এখন তাহলে 2 নাম্বারটা আমি অন্য একটা লাইন ট্যাগ দেন, আমরা একটু বুঝতে হবে এগুলা। আমি প্রথমটা দিচ্ছি, আমার মতো করে দেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যে আইএসও ড্যাশ প্রথমটা, আমি 2 নাম্বার আইএসও ড্যাশ দিচ্ছি, এটা সিলেক্ট করে ওকে দিলাম। দেখবেন এখানে যে আইএসও ড্যাশ হয়ে গেছে, এই যে এটা আইএসও ড্যাশ যেটা আছে ওটা ইউজ করে না। আমরা কিন্তু প্রজেক্টে গিয়ে কিন্তু প্রজেক্টে বিভিন্ন অবজেক্টে এগুলো আমরা পরে ইউজ করব। আমি এখানে কয়েকটা কাজ চেঞ্জ করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমরা একটা সেন্টার লাইন দিই, সেন্টার লাইন। এখানে আবার সেন্টারের মধ্যে এই যে সেন্টার লাইন, সেন্টারের মধ্যে আবার 3 ধরনের আছে। তো এগুলা মেইন করতে হচ্ছে কত গুণ বড় আসবে, কত গুণ ছোট আসবে। এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ডে আসবে যেটা 2 গুণ বড় হয়ে আসবে, এটা 2 গুণ মানে কি আরো কি সেন্টার x/2 মানে আরো 2 গুণ কি বড় হবে। এটা হচ্ছে 2 গুণ ছোট হবে 0.5x, মানে কি অর্ধেক আসবে, তাই না? আমি এখানে সেন্টারটাই রাখলাম, ওকে দিলাম। 3 নাম্বারটা দিছি আমি সেন্টার। আমরা 4 নাম্বারে অন্য একটা দিই, কন্টিনিউয়াসে ক্লিক করলাম। আমি এখানে সাপোজ এখানে আমরা হট ওয়াটার লাইনটা দিলাম। ওকে, তাহলে 4টার লাইনটা চেঞ্জ করে নেন। আমরা দিলাম 1 কন্টিনিউয়াস, 2 একেড আইসো ড্যাশ, সেটা আইসো ড্যাশ, 3 এর সেন্টারটা, 4 এ হট ওয়াটারটা। ওকে, আমরা 4টা লাইন, 4টা কখন কোনটা পরবর্তীতে প্রজেক্টে কোনটা ইউজ করবো তখন প্রজেক্টের কাজ অনুযায়ী আসবে। আমরা এখানে লাইন ট্যাগগুলো একটু বোঝার জন্য আমি নামগুলা দিলাম, যাতে নাম দিয়ে বুঝবো যে, এবং 4টা কালার দিলাম, 4টা লাইন টাইপ দিলাম। এরপরে কি লাইন ওয়েট। লাইন ওয়েট হচ্ছে কি লাইনটা কতটুকু মোটা হবে। দেখেন এখানে আসবে, আসবে একই আসবে, আসবে না কেন? আপনি যেটা দিবেন সেটাই হবে। আপনি লাইনটা এখানে বলছেন, এখানে যেটা বলতে চাচ্ছেন যে আপনি এখানে কন্টিনিউ দিলে সবগুলো কন্টিনিউয়াস আছে না। আপনি এটা হট ওয়াটার দিচ্ছেন, এটাকে আবার হট ওয়াটার দিতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। আমি যে হট ওয়াটার কোথায়, যে এটা পারবো, এটা সমস্যা নেই। আপনি সবগুলা কন্টিনিউয়াস থাকলেও সমস্যা নেই, সবগুলা, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? আমরা করব হচ্ছে কি আমাদের কাজ অনুযায়ী আমরা ইউজ করব, যে যেটার জন্য আমরা যেটা দেওয়া দরকার সেটা ইউজ করব, ঠিক আছে? তারপরে এখানে লাইন ওয়েট। লাইন ওয়েটটা কি? লাইন ওয়েটটা হচ্ছে আপনার লাইনগুলা কতটুকু মোটা হবে। দেখেন যদিও এরকম কোনো ইয়া নাই, এখানে কিছু কিছু ব্যাপারে ব্যাখ্যা আছে আর কি। আমি একটু এটা দেখাই। আমরা সাধারণত যখন ফ্লোর প্ল্যান করব, ফ্লোর প্ল্যানে আমার ফ্লোর প্ল্যানের টার্গেট কাকে হাইলাইট করা? আমরা টার্গেট থাকে হচ্ছে আমাদের ওয়াল গুলা যাতে কি হয়, হাইলাইটেড হয়। তার মানে আমরা সাধারণত কি করি, এই যে ওয়ালের লাইন গুলাকে একটু মোটা রাখি।
ঠিক আছে। আর ফার্নিচার গুলা আরেকটু কি হালকা থাকে, যাতে যে অবজেক্ট যে ড্রয়িংটা করতেছেন সেই ড্রয়িংটাতে কোন অবজেক্টটাকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন সেই অবজেক্টের লাইন ওয়েট কি রাখতে হবে, মোটা, লাইনটা একটু মোটা থাকবে, অন্যগুলো একটু একটু কি হবে, কমবে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা সাধারণত এখানে আমি যদি একটু দেখাই যে কিছু ব্যাপারে বলছে, যেমন ওয়ালস, এখানে যেমন কি বলছে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে ওয়ালস আর টিপিক্যালি উইথ দ্য থিকেস্ট লাইন ওয়েট টু এমফাসাইজ দেয়ার স্ট্রাকচারাল ইম্পর্টেন্স, যেটা কি আমার যে প্ল্যানের ক্ষেত্রে ওয়ালটা হচ্ছে সবচেয়ে কি, মানে আমি আমার প্ল্যানের মধ্যে ওয়াল কোন দিকে হবে এগুলা দেখানোটাই হচ্ছে আমার কি গুরুত্ব দিব বেশি, সেজন্য বলছে কি এটাকে একটু মোটা রাখতে। তো এখানে দেখেন থিক লাইন সাধারণত কত, যে 0.35, আমরা সাধারণত কি করি আমাদের এই ওয়ালগুলো আমরা 0.30 মিলিমিটার এরকম রাখবো, কত 0.30 মিলিমিটার ওয়ালগুলা। এরপর দেখেন এখানে স্ট্রাকচারাল এলিমেন্টস আছে, কলাম, বিম, আদার, এগুলা উইথ থিকার লাইন, যেগুলো যে বললাম যখন আমরা বিম ড্র করব, কলাম ড্র করব, তখন কাকে প্রায়োরিটি দিব, কলামকে প্রায়োরিটি দিব, তখন ওটাকে কি রাখবো, থিক রাখবো। যখন যে যে ড্রয়িংটা করতেছে ওখানে কাকে প্রায়োরিটি দিচ্ছি তারটা কি রাখবো, মোটা রাখবো। তো সাধারণত আমাদের ড্রয়িং এ আমার 0.3 উপরে যায় না, কেন 0.3 উপরে গেলে এটা অনেক মোটা দেখা যায়, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কি নিচের দিকে আসবো, ঠিক আছে, মানে আস্তে আস্তে কি করবো আমরা কমের দিকে আসবে। মিডিয়াম লাইন কোনটা বোঝাচ্ছে এখানে, মিডিয়াম 3 লাইন, মানে 3 মানে কি যে একটু হালকা আসবে আর কি, ঠিক আছে। তো আমরা প্রজেক্টে আমাদের অবজেক্টের প্রায়োরিটি অনুযায়ী কি করব, থিকনেস গুলা সেট করব, ওকে। তো এই ক্ষেত্রে আমরা বলছি কি আমি একটু দেখাই এখানে কিভাবে করতেছি, জাস্ট খুব সিম্পল। এখানে কি আছে সবগুলা ডিফল্ট আছে, ডিফল্ট কি জিনিস সেটা পরে বুঝবো আগে। এখানে যদি ডিফল্টের উপর ক্লিক করেন একটা এই যে একটা লাইন ওয়েটার একটা কি আসছে, একটা ডায়লগ বক্স আসছে, ঠিক আছে। দেন এখানে ডিফল্ট লেখা আছে, ডিফল্ট মানে অটোমেটিক সে একটা লাইন ওয়েট নিয়ে নিবে, সেটা কত সেটা আমরা দেখতে পারবো। ডিফল্ট বলতে অটোমেটিক কি বোঝাচ্ছে, তো আমরা বলছি কি ওয়ালের জন্য যে দেখেন একটা মোটা আস্তে আস্তে চিকন হচ্ছে, তাই না। তো আমরা এখানে ওয়ালের জন্য 0.3 বলছিলাম, তারপর আমি 1টাকে 0.3 আমি আরেকটু মোটা দিই যাতে বুঝতে পারি। আমি এখানে 0.4 দিলাম এক নাম্বারটাতে, কিন্তু ওই যে বললাম কোথায় যখন আমরা প্ল্যানে যাব তখন ওয়ালের জন্য কত রাখবো বলছি 0.3, আর অন্যগুলাকে এর থেকে আস্তে আস্তে কি একটু কমাবো, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে 0.4 লাগছে, 2 নাম্বারটাকে আমি 0.3 রাখলাম। এরপরে এটাকে আমি 3 নাম্বারটাকে আরেকটু কমে আসলাম, 0.15 আসলাম। এরপরে এটাকে আরেকটু কমে আমি 0.05 আসলাম, ঠিক আছে। মানে আমি থিকনেসের ইফেক্টিভনেসটা দেখতে পারি কিনা দেখবো আর কি, যে এটা আসলে আমার ওখানে দেখা যাচ্ছে কিনা। করে নেন একটু সাথে 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 করবেন। কোথায় দেখেন প্রথমে এখানে আমার এখন অ্যাক্টিভ লেয়ার কে 2, আমি প্রথমে 1 নাম্বারটাকে আঁকতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে যেটাতে ক্লিক করব এখন আমার অ্যাক্টিভ লেয়ার 1, ওকে। খেয়াল করেন আপনারা প্রপার্টিস এর এখানেও কোনো চেঞ্জ করবেন না, এখানে আমার কি লেখা আছে এখন বাই লেয়ার, মানে ওই যে লেয়ার প্রপার্টিস অনুযায়ী লেয়ারে যেভাবে দিছি, লেয়ারে আমি কি দিছিলাম রেড কালার দিছি, দেখেন এই যে কালারটা লেয়ার 1 নাম্বার কালারের থিকনেস যত দিছি এখানে ততই আছে, লাইনটা যেটা দিছি সেটাই থাকবে। এখানে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আমরা প্রপার্টিসে এখন কেউ চেঞ্জ করবেন না, আমি প্রপার্টিস নিয়ে পরে কথাবার্তা বলবো। তার মানে কি আপনি এই যে 1 নাম্বার লেয়ারের থেকেও আপনি অন্য কালারের অবজেক্ট আঁকতে পারবেন, এটা হচ্ছে প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করে। আমরা কিন্তু আজকে প্রপার্টিসে যাচ্ছি, আমার টার্গেট হচ্ছে কি লেয়ার নিয়ে কাজ করা, ঠিক আছে। মানে দুই জিনিস, এই জন্য বললাম কি দুইটাই আপনার গুরুত্বপূর্ণ হবে। আমি 1 নাম্বার লেয়ারের থেকে এটা এখানে যদি কেউ কালার চেঞ্জ করে দেন তাহলে ওই কালার অনুযায়ী আসবে, ঠিক আছে। আপাতত প্রপার্টিসে এখানে দেখবেন যে সব বাই লেয়ার আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ কোথায় ছোট হয়ে গেছে, এর প্রপার্টিসটা ছোট হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে যে স্ক্রিনের রেজুলেশনের কারণে দেখা যাচ্ছে না। কি আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করে যে শো প্যানেলসে কয়েকটা কমাই দেন, এই যে ভিউটাকে উঠাই দেন, তাহলে সে একটু বড় হবে। এটা হচ্ছে আপনার স্ক্রিন রেজুলেশনের কারণে সে কি একটু ইয়ে করলে তখন আসবে আর কি। আমাদের মেন এই জিনিসগুলো লাগবে, ওই পরের গুলো তেমন বেশি কাজে লাগবে না। প্রপার্টিস যাতে কি এভাবে সরাসরি দেখা যায় আর কি। এটা আপনার রেজুলেশন, আচ্ছা একজন বলছিলেন ক্লাসে এটা তো কে রেজুলেশন নিয়ে, হ্যাঁ ওই রেজুলেশনটা হচ্ছে এখানে কি করবেন, যখন ওটা আসবে রাইট ক্লিক করবেন, এখানে এটা অটো কেটে না, বাইরে রাইট ক্লিক করবেন, ডিসপ্লে সেটিংস এ আসবেন, ডিসপ্লে সেটিংস এ এসে এই যে আপনার চেঞ্জ আ স্কেল, এটা স্কেল আছে না, স্কেলটা আপনার ওখানে যেটা আছে ল্যাপটপে হয়তো 150 থাকে, ঠিক আছে, আপনি এখানে 125 করে দিবেন, ঠিক আছে। যেমন আমার এখানে 125 করলে সে অনেক বড় হয়ে যাবে, দেখবেন এখন যদি আমি 125 করে দিই আমার এখানে দেখবেন আমার ট্যাগস গুলো অনেক বড় বড় হয়ে গেছে,
আমার অটোকের এরা গায়েবই হয়ে গেছে, তাই না? এই যে অটোকের এখন কি ওই যে বড় হয়ে গেছে, ওই যেগুলো আমার দেখছেন এখন কি হয়ে গেছে, এরা এরা ছোট ছোট হয়ে আসছে, তাই না? এটা হচ্ছে আমার গ্রাফিক্স রেজুলেশনটাকে বড় করছে। তো আপনার ওখানে হয়তো 125 করতে হবে, ওটা করে দিলে ওকে দিলে আর পরবর্তীতে আর আসবে না। ওকে, কি করবেন, এখানে ডেস্কটপে রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংসে এসে আপনি এই যে এটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে, আমার এখানে 100% যেটা আছে এটা করলাম। ওকে, এর দিকে রেজুলেশন তেমন বেশি চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ওটা করলে হয়ে যাবে। ল্যাপটপ গুলাতে আপনার 14 ইঞ্চি না, ওটাতে 125 করলে হয়ে যাবে আর কি মোটামুটি। ঠিক আছে, ওকে। দেন এখন আমরা কি করতে বলছি, আমরা 4টা লাইন ড্র করব 4টা লেয়ারে। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট মান দিয়ে করেন, সেটা 50 ফিট দিয়ে করি আমরা, কারণ তাহলে লাইনের ইয়েগুলো বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার লেয়ারে অ্যাক্টিভ করছি, লাইন কমান্ড নিলাম, যে কোনো জায়গায় একটা 4টা লাইন আমরা ড্র করি। ক্লিক করে স্ট্রেট, অবশ্যই অর্থ মোড অন করে স্ট্রেট কয় ফিট বলছে, 50 ফিট। ওকে, আচ্ছা একটা, আচ্ছা এখানে আমরা 4টা লেয়ার কিভাবে চেঞ্জ করবেন বুঝছেন তো নাকি? এখানে এসে এখানে চেঞ্জ করে দিল, তাই না? আচ্ছা আমরা ড্র না করে এটাকে 4টা কপি করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লেয়ার চেঞ্জ কিভাবে করবো সেটা বুঝতে পারবো। আমরা আপনি যদি 2 নাম্বার লেয়ার রাখতে চাইতাম তাহলে কি করতাম, এখানে 2 নাম্বার লেয়ার অ্যাক্টিভ করতাম, তারপর লাইন নিতাম, তারপর এখান থেকে ক্লিক করে 50 ফিটের লাইন রাখতাম, তাই না? আমি সেটা না করে কি করতেছি, আমি ওইটাকে 4টা কপি করি। এটাকে আমরা লেয়ার চেঞ্জ করাটাও শিখে ফেলতে পারবো। কপি, সিও লিখে এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম, অ্যারে দিলাম, কয়টা, 4টা লেয়ারের জন্য 4টা বানাইলাম। একটা নির্দিষ্ট দূরত্বে আমরা দিয়ে দিই, সমস্যা নেই, 10 ফিট দূরে দিলাম যাতে একটু কাছাকাছি থাকে। ওকে, 4টা ওই যে আমরা ওই কমান্ডটাকে ইউজ করছি, কপি অ্যারে করছি আর কি, কপির অ্যারেকে কাজে লাগাইছি আর কি। ওকে, এই যে আপনি হয়তো এখানে ক্লিক করে দিচ্ছেন, ঠিক আছে, এগুলাতে ক্লিক করা যাবে না। আমি বলছি এই 4টা জিনিস কোনো কিছু করা যাবে না, এটা এখন অন আছে লেয়ার গুলা। কেউ যদি এখানে অফ করে দেন তাহলে আবার অন্য প্রবলেমে পড়বেন। এগুলা সব এভাবে থাকবে, তালা যাতে খোলা থাকে, লাইট যাতে জ্বালানো থাকে। ঠিক আছে, নাইলে কি দেখা যাবে না, বোঝা যাবে না, আসবে নাকি, এগুলা নিয়ে আমি একজন্য বলছি পরে। আগে খেয়াল রাখবেন যে লেয়ারটা এখানে কাজ করতেছেন এই লেয়ারের এগুলা সব এরকম আছে কিনা। ঠিক আছে, যে লেয়ারটা আপনি কারেন্ট লেয়ার, সেই কারেন্ট লেয়ারটা অন আছে কিনা, আনফ্রিজ আছে কিনা, আনলক আছে কিনা। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে কি, এগুলো আমরা দেখবো। অ্যারে যে কপি কমান্ডে ঢুকছি, সিও লিখে এন্টার করছি, অবজেক্ট সিলেক্ট করছি, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এরপরে যে বেস পয়েন্ট দেওয়ার পরে অ্যারেটা অ্যাক্টিভ হবে। এখানে এটা কপির অ্যারে, এটা কিন্তু অ্যারে কমান্ড না, কপির অ্যারেকে কাজে লাগাইছি আমি। অ্যারেতে ক্লিক করছি, যতটা লাগবে নাম্বার অফ আইটেম দিছি ওই যে সোর্স অবজেক্টটা সহ, এরপরে কত দূরে আমরা কপি করতে চাচ্ছি, ওখানে যেমন আমি 10 ইঞ্চি দিয়েছিলাম, এখানে 10 লিখে এন্টার করলে 10 ইঞ্চি দূরে বসবে, তাই না? এই যে 10 ইঞ্চি পর, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে কপি, হচ্ছে কপি মানে একাধিক, অ্যারে মানে একাধিক কপি করা। ঠিক আছে, অ্যারে ইয়া হচ্ছে একাধিক কপি করা। তো ওই যে সোর্স অবজেক্টটা সহ কিন্তু কাউন্ট করতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করব, যেহেতু লাইন 4টা আঁকছি, তাহলে 4টা লাইন 4টা লেয়ারে আঁকার কথা ছিল, তাই না? আমরা 4টা লেয়ারে আঁকি নাই, একটা লেয়ারে, এগুলো কিন্তু একই লেয়ারে না, যেহেতু কপি করছি, কপি করলে তো ওই লেয়ারে আছে। তাহলে এখন আমরা এটাকে এই যে 2 3 4 এগুলোকে লেয়ার চেঞ্জ করব। কিভাবে করব, কয়েকটা পদ্ধতি আছে, মানে অটোক্যাডে কিন্তু অনেক একটা কাজ অনেক ভাবে করা যায়। একদম পিওর বেসিকটা হচ্ছে যার লেয়ার চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করলাম, এরপরে এখানে এসে 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি হলো, লেয়ার চেঞ্জ হয়ে গেছে না? এখন সে কেউ কোথায় চলে আসছে, এখন যদি দেখবেন, এখন আমি এটাতে যদি সিলেক্ট করি দেখবেন এই যে 2, তার মানে এখানে কোন অবজেক্ট সিলেক্ট করার পর এখানে যেটা দেখাবে ওই অবজেক্টটা ওই লেয়ারটাতে আছে। ঠিক আছে, তাহলে একটা প্রসেস তো দেখলেন নাকি, কিভাবে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, এখানে এসে কি করে দিবেন, লেয়ার চেঞ্জ করে দিবেন। ওকে, 2 নাম্বার পদ্ধতি দেখেন, সবাই একটু বুঝবে, এগুলো কিন্তু
আমি একদম সবগুলো একটা একটা দেখাচ্ছি। 2 নাম্বার পদ্ধতি কি, তাও অবজেক্ট সিলেক্ট করলাম, আমরা প্রপার্টিজ প্যালেট আনছি, মনে আছে তো নাকি? এই যে প্রপার্টিজ প্যালেট, প্রপার্টিসে এসে, প্রপার্টিস মানে কি, যাকে অবজেক্ট সিলেক্ট করবেন তার বৈশিষ্ট্যগুলো এখানে শো করে। দেন প্রপার্টিস প্যালেটে যদি আসেন, দেখবেন এখানে জেনারেলের মধ্যে দেখাচ্ছে লেয়ার, কোন লেয়ার লেখা আছে? 1, তাই না? তাহলে আমি এটাকে কত নাম্বার লেয়ারে নিয়ে যাব বলছি? 3 নাম্বার। এই যে লেয়ার যেখানে আছে সেখানে যদি আমি ক্লিক করি, আমার এখানে সব লেয়ার গুলো দেখাবে, যে কতগুলো লেয়ার আমার ক্রিয়েট করা আছে। এখানে আমি কত করে দিলাম? 3 করে দিলাম। দেন এখন সে কোন লেয়ারে চলে আসছে? ঠিক আছে, কয়টা পদ্ধতি আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে ওখান থেকে, আরো পদ্ধতি আছে, এটা আমরা পরে দেখবো। এই জিনিসগুলোকে আমরা পরে কাজে লাগাবো, তখন আরো কিছু জিনিস আমরা দেখতে পারবো। ঠিক আছে, আপাতত আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সেই অবজেক্টটাকে এসে এখানে এসে লেয়ার চেঞ্জ করে দিবেন। ওকে, অথবা ওটাকে অবজেক্টটাকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে, জেনারেল প্রপার্টিসে লেয়ারে এসে ওইটা সিলেক্ট করে দিবেন। লাইনগুলা যে একটু মোটা চিকন হয়তো বোঝা যাবে না, তাই না? বোঝা যাচ্ছে না যে কোনটা মোটা কোনটা চিকন। ঠিক আছে, আমার 1 নাম্বার ছিল সবচেয়ে মোটা, মনে আছে? 40, কিন্তু এখানে মনে হচ্ছে সবাই 1 নাম্বারটা সবচেয়ে কি, 1 নাম্বারটা সবচেয়ে কি মনে হচ্ছে এখানে? চিকন মনে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি সবচেয়ে মোটা দেখানোর কথা সেটা। এখানে হচ্ছে সে যে লাইন ওয়েট, সে লাইন ওয়েটটা এখানে এখনো ভিজিবল হয় নাই, এখনো সে কি আছে, কিসে আছে? ডিফল্ট লাইন ওয়েটে আছে। তো এই যে লাইন ওয়েট যে আপনি এখানে অ্যাক্টিভ হয়েছে, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাকে টগল কিতে আসতে হবে। টগল কিতে আমরা লাইন ওয়েটের কথা বলছিলাম, মনে আছে? এই যে এটা নিচে, যেখানে আমরা অর্থ মোট টোট এগুলা যদি লাইন ওয়েটটা যদি না থাকে